সে বদলে গেছে, তার এনার্জি পরিবর্তন হয়েছে, তার গলার স্বর এখন ভিন্ন মনে হয়। সে যে একদম শীতল বা রূঢ় তা নয়, কিন্তু সে আগের মতো নেই। আর তখন আপনি নিজেকে প্রশ্ন করতে শুরু করেন, অন্য কেউ কি আছে? আজ আমরা এমন কিছু নিয়ে কথা বলবো যা বেশিরভাগ পুরুষ অনুভব করে কিন্তু খুব কমই বুঝতে পারে। অন্য কোনো পুরুষ যখন দৃশ্যপটে আসে তখন একজন নারী কেমন আচরণ করে। কোনো নাটক নয়, কোনো অনুমান নয়, কেবল আচরণের ধরন। আর এই ভিডিওর শেষে আপনি লক্ষণগুলো স্পষ্টভাবে দেখতে পাবেন। কমেন্টে লিখুন, নো মোর গেমস, আর কোনো খেলা নয়। 1 নম্বর, তার শক্তিতে পরিবর্তন আসা। তার এনার্জি বা শক্তিতে পরিবর্তন আসে এবং আপনি তা বোঝার আগেই অনুভব করতে পারেন। কারণ আকর্ষণ সবসময় কথা বলার অনেক আগেই আচরণে প্রকাশ পায়। আপনি সেখানে বসে সবকিছু স্বাভাবিক হওয়ার ভান করছেন, অথচ আপনার সহজাত প্রবৃত্তি অবিরত ফিসফিস করে বলছে যে কিছু একটা আলাদা। উত্তরগুলো এখন ধীরগতির, গলার স্বর সমতল বা নিরুত্তাপ, উৎসাহ কমে গেছে। সে যেভাবে আপনার দিকে তাকাতো তাতে সেই তীব্রতা নেই, এবং আপনি নিজেকে বোঝানোর চেষ্টা করছেন যে আপনি বোধহয় বেশি ভাবছেন। বাস্তবে আপনি তার মানসিক বিনিয়োগের একটি পরিবর্তন লক্ষ্য করছেন। এবং এই মুহূর্তে বেশিরভাগ মানুষ যে ভুলটি করে তা হলো কৌশলী হওয়ার পরিবর্তে আবেগপ্রবণ হয়ে প্রতিক্রিয়া দেখানো। কারণ যখন তার এনার্জি কমে যায়, আপনার সহজাত প্রবৃত্তি হয় নিজের এনার্জি বাড়িয়ে দেওয়া। আপনি বেশি বেশি টেক্সট করেন, আপনি বেশি প্রশ্ন করেন, আপনি বারবার আশ্বস্ত করার চেষ্টা করেন, আপনি আরও মজার হওয়ার, আরও সহজলভ্য হওয়ার এবং আরও মানিয়ে নেওয়ার চেষ্টা করেন। কিন্তু আপনি আসলে যা বোঝাচ্ছেন তা হলো হারানোর ভয়, আর ভয় প্রতিবারই আপনার গুরুত্ব বা মূল্য কমিয়ে দেয়। এবং আপনি যদি নিজের কাছে সৎ হন, তবে আপনি ঠিক জানেন এটা কখন শুরু হয়। কারণ এমন একটি মুহূর্ত আসে যখন আপনি অনুভব করেন সে আর পুরোপুরি সেখানে উপস্থিত নেই। সে হাসে, কিন্তু তা গভীর নয়। সে শোনে, কিন্তু মন দিয়ে নয়। সে আগের চেয়ে বেশি ব্যস্ত থাকার কথা বলে, এবং আপনি রাতে মাথার মধ্যে পুরনো কথাগুলো নিয়ে পড়ে থাকেন যে আপনি কি ভুল করেছেন। কিন্তু এখান থেকেই শৃঙ্খলার শুরু। কারণ আপনি কি ভুল করেছেন তা জিজ্ঞেস না করে আপনি নিজেকে প্রশ্ন করেন যে আপনি নিজের জীবনে এমন কি অবহেলা করছেন যা তার মানসিক পরিবর্তনকে আপনার অস্তিত্বের জন্য হুমকি মনে করাচ্ছে। কারণ আপনার সম্পূর্ণ মানসিক স্থিতিশীলতা যদি তার ধারাবাহিকতার উপর নির্ভর করে, তবে আপনি ইতিমধ্যে আপনার শক্তি অন্যকে দিয়ে দিয়েছেন। আর স্টোয়িক ডিসিপ্লিন বা শৃঙ্খলা মানে হলো আপনি তার আচরণ নিয়ন্ত্রণ করবেন না, কিন্তু আপনি অবশ্যই নিজের প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করবেন। আর সেই প্রতিক্রিয়ায় নির্ধারণ করে আপনি ঘুরে দাঁড়াবেন নাকি ভেঙে পড়বেন। তাই এই মুহূর্তে আপনি পেছনে ছোটা বন্ধ করুন এবং পর্যবেক্ষণ শুরু করুন। অপ্রয়োজনীয় যোগাযোগ কমিয়ে দিন, অতিরিক্ত ব্যাখ্যা দেওয়া বন্ধ করুন, নাটকীয় কোনো ঘোষণা ছাড়াই তাকে কিছুটা জায়গা বা স্পেস দিন, এবং আপনার শক্তিকে সুশৃঙ্খল আত্ম-উন্নয়নের দিকে পরিচালিত করুন। আপনি আরও ভোরে ঘুম থেকে উঠুন, শরীরকে আরও কঠোর পরিশ্রমে অভ্যস্ত করুন, আপনার রুটিন বা সময়সূচিকে আরও শক্ত করুন। মনোযোগ বিচ্যুত করে এমন বিষয়গুলো দূর করুন, পরিমাপযোগ্য লক্ষ্যগুলোর দিকে মনোযোগ দিন। কারণ আকর্ষণ সবসময় গতিশীলতাকে সম্মান করে, আর গতিশীলতার জন্য প্রয়োজন সঠিক দিক নির্দেশনা। যদি সে বুঝতে পারে যে আপনার পৃথিবী তার অনুমোদনের ওপর ভিত্তি করে ঘোরে না, তবে সে হয় নিজেকে সংশোধন করবে অথবা আরও দূরে সরে যাবে। আর এই দুটি ফলাফলই আপনাকে স্বচ্ছতা দেবে, আর স্বচ্ছতা সান্ত্বনার চেয়ে অনেক বেশি মূল্যবান। বাস্তবে এই পরিস্থিতিটি কল্পনা করুন, সে শেষ মুহূর্তে পরিকল্পনা বাতিল করে দিল এবং ক্লান্তির অজুহাত দিয়ে সেদিনই অন্য কোনো সময় দেখা করার প্রস্তাব দিল। আপনি শান্তভাবে উত্তর দিলেন যে আপনি বুঝতে পেরেছেন এবং কোনো আবেগীয় চাপ ছাড়াই নিজের কাজে ফিরে গেলেন। হঠাৎ করেই সমীকরণটি বদলে গেল, কারণ এখন আপনি আর অনুমোদনের জন্য অভিনয় করছেন না, আপনি আপনার নিজস্ব মানদণ্ডের উপর চলছেন। আর এই মানদণ্ডই মানসিক নির্ভরশীলতাকে দৃঢ় শক্তি থেকে আলাদা করে। যখন তার এনার্জি বদলে যায়, আপনি তাকে জেরা করবেন না, আপনি পরিস্থিতি মূল্যায়ন করবেন। নিজেকে প্রশ্ন করবেন, আপনি কি খুব বেশি অনুমানযোগ্য, আত্মতুষ্ট বা অতিরিক্ত সহজলভ্য হয়ে গেছেন? আপনি কি শারীরিক, আর্থিক বা বুদ্ধিবৃত্তিকভাবে উন্নতি করা বন্ধ করে দিয়েছেন? আপনি নিজের উচ্চাকাঙ্ক্ষায় কি ধার হারিয়ে ফেলেছেন? কারণ স্থিতিশীলতা আকর্ষণহীন, আর উন্নতি আকর্ষণীয়। এটা তার পছন্দের জন্য নিজেকে দোষারোপ করার বিষয় নয়, বরং এটা বোঝার বিষয় যে নিজের উন্নতির ওপর আপনার সবসময় নিয়ন্ত্রণ আছে। আর উন্নতি আত্মবিশ্বাস ফিরিয়ে আনে। আত্মবিশ্বাস আপনার অঙ্গভঙ্গি, গলার স্বর, চোখের চাহনি এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বদলে দেয়। আর এই সূক্ষ্ম পরিবর্তনগুলো মানুষ আপনাকে যেভাবে দেখে তা বদলে দেয়। যদি নেপথ্যে অন্য কোনো পুরুষ থাকে যে তাকে নতুনত্ব এবং মনোযোগ দিচ্ছে, তবে তার একমাত্র টেকসই উত্তর প্রতিযোগিতা নয়, বরং নিজের উত্তরণ। কারণ প্রতিযোগিতা সেই অন্য পুরুষের ওপর মনোযোগ দেয়, আর উত্তরণ মনোযোগ দেয় আপনার ওপর। যখন আপনি প্রতিনিয়ত নিজেকে উন্নত করবেন, তখন আপনি তার মানসিক ওঠানামা নিয়ে পড়ে থাকা বন্ধ করবেন। কারণ আপনার পরিচয় অনুমোদনের বদলে উন্নতির ওপর নোঙর করা থাকবে। আর এই নোঙর করাই হল দৈনন্দিন জীবনে স্টোয়িক শক্তির প্রয়োগ, যেখানে আপনি যা নিয়ন্ত্রণ করতে পারেন না তা মেনে নেন এবং যা পারেন তাতে দক্ষ হয়ে ওঠেন। আপনি এটি তাকে ম্যানিপুলেট করার জন্য করবেন না,
বরং নিজেকে শক্তিশালী করার জন্য করবেন। এবং যখন সে বুঝতে পারবে যে তার কমে যাওয়া এনার্জি আপনাকে অস্থিতিশীল করতে পারছে না, তখন সে তার অবস্থান পুনর্মূল্যায়ন করতে শুরু করবে। কারণ মানুষ সচেতন বা অবচেতনভাবে সীমানা পরীক্ষা করে, আর যখন তারা অস্থির উদ্বেগের পরিবর্তে শান্ত শক্তি দেখতে পায়, তখন সেই পরীক্ষার শক্তি হারিয়ে যায়। যদি সে দূরে সরে যেতেই থাকে, আপনি অবিচল থাকবেন, কারণ আপনার জীবন তবুও এগিয়ে যাচ্ছে। আর এই স্থিরতা জীবনের প্রতিটি ক্ষেত্রে, ব্যবসায়, বন্ধুত্বে, স্বাস্থ্যে আপনার সুবিধাজনক অবস্থানে পরিণত হয়, কারণ আপনি নিজেকে প্রতিক্রিয়া দেখানোর বদলে সাড়া দেওয়ার প্রশিক্ষণ দিয়েছেন। এটাই সেই সন্ধিক্ষণ যেখানে কষ্ট জ্বালানিতে পরিণত হয়, যেখানে অনিশ্চয়তা স্বচ্ছতা দেয়, যেখানে মানসিক অস্বস্তি শৃঙ্খলায় রূপান্তরিত হয়। আপনি বুঝতে পারেন যে তার বদলে যাওয়া শক্তি ভেঙে পড়ার সংকেত নয়, বরং নিজেকে আরও এক ধাপ উপরে নিয়ে যাওয়ার আমন্ত্রণ। আজ রাতে বসুন এবং ঠিক সেই কাজগুলো লিখে ফেলুন যা আপনি পিছিয়ে দিচ্ছেন। আপনি যে শরীর গঠন করতে চান, আয়ের যে লক্ষ্য আপনি পিছিয়ে দিয়েছেন, যে দক্ষতাগুলো আপনি শিখতে এড়িয়ে গেছেন, প্রতিটি কাজকে ছোট ছোট দৈনিক পদক্ষেপে ভাগ করুন, যা আপনার ইচ্ছা থাকুক বা না থাকুক করতে হবে। কারণ ধারাবাহিকতাই শক্তি, আর শক্তি প্রতিস্থাপিত হওয়ার ভয় দূর করে। যখন আপনি ভয় দূর করবেন, আপনি স্থিতিশীল হবেন। আর স্থিতিশীলতা আকর্ষণীয় এই কারণে যে এটি উচ্চকণ্ঠ নয়, বরং এই কারণে যে এটি নির্ভরযোগ্য। আপনি যখন নিজের কাছে নির্ভরযোগ্য হয়ে উঠবেন, আপনি বাইরে থেকে আশ্বাস খোঁজা বন্ধ করবেন। হঠাৎ করে তার মানসিক পরিবর্তন আপনার মেজাজ নির্ধারণ করবে না। এই মানসিক স্বাধীনতা পুরো সমীকরণটি বদলে দেয়, কারণ এখন আপনি তার এনার্জির ওপর প্রতিক্রিয়া দেখাচ্ছেন না, আপনি আপনার নিজের জীবনের সুর ঠিক করছেন। সে আপনার সাথে থাকবে কি থাকবে না তা আপনার কাছে গৌণ হয়ে উঠবে, আপনি কে হয়ে উঠছেন তার কাছে। এভাবেই আপনি একটি যন্ত্রণাদায়ক উপলব্ধিকে ব্যক্তিগত প্রসারণে রূপান্তর করেন, আবেগের বদলে শৃঙ্খলাকে, অভিযোগের বদলে পর্যবেক্ষণকে এবং পিছু নেওয়ার বদলে আত্মসম্মানকে বেছে নিয়ে। যখন আপনি এটি পুরোপুরি নিজের মধ্যে ধারণ করবেন, আপনি বুঝবেন যে তার শক্তি পরিবর্তন হওয়া আপনার মূল্যের শেষ নয়, বরং আপনার জাগরণের শুরু। আর এই জাগরণ যদি এখন আপনার ভেতরে ঘটে থাকে, যদি আপনি বুঝতে পারেন যে তার বদলে যাওয়া শক্তি আপনার শৃঙ্খলা, দিক নির্দেশনা এবং মানদণ্ডের ফাঁকগুলো প্রকাশ করে দিচ্ছে, তবে পুরুষদের জন্য স্টোইক রিলেশনশিপ ব্লুপ্রিন্ট ই-বুকটি ঠিক এই মুহূর্তের জন্যই তৈরি। এটি এমন সব চিরন্তন নীতিতে পূর্ণ যা আপনাকে আপনার প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করতে, আপনার পরিচয় শক্তিশালী করতে এবং আপনার চারপাশের পরিবর্তন যাই হোক না কেন দৃঢ় কর্তৃত্বের সাথে কাজ করতে শেখাবে। এটি এখন অডিও বুক ফরম্যাটেও পাওয়া যাচ্ছে, তাই আপনি নিজের চিন্তার সাথে হাঁটার সময়, শরীরচর্চা করার সময়, গাড়ি চালানোর সময় বা নিজের সক্ষমতা অনুযায়ী ভবিষ্যৎ গড়ার সময় এই জীবন পরিবর্তনকারী জ্ঞান গ্রহণ করতে পারেন। নিজেকে সততার সাথে প্রশ্ন করুন, আপনি যদি আর কখনো নিরাপত্তাহীনতা থেকে প্রতিক্রিয়া না দেখাতেন, তবে আপনার জীবন কতটা ভিন্ন হতো। যদি আপনি কখনো আবার অন্যের অনুমোদনের পেছনে না ছুটতেন, যদি কারো মনোযোগ সরে গেলে আপনি নিজের মূল্য নিয়ে কখনো সন্দেহ না করতেন। এটি কোনো সাময়িক অনুপ্রেরণা নয়, এটি একটি স্থায়ী কাঠামো যা আপনি চিরকাল নিজের কাছে রাখতে পারবেন। একবার এটি আয়ত্ত করলে এই নীতিগুলো আপনার সারা জীবনের সম্পদ হয়ে থাকবে, এবং যখনই আপনার স্বচ্ছতা এবং শক্তির প্রয়োজন হবে, আপনি এগুলোর কাছে ফিরে আসতে পারবেন। এটি কমেন্টে লিংক করা আছে। আর আপনি যদি চক্রাবর্তের পুনরাবৃত্তি না করে নিজেকে পরিবর্তনের ব্যাপারে সিরিয়াস হন, তবে এটাই পরবর্তী চূড়ান্ত পদক্ষেপ। 2 নম্বর, সে তার ফোন পাহারা দেয়। তার ফোনের ব্যবহারে পরিবর্তন আসে এবং আপনি তার সাথে সাথেই লক্ষ্য করেন, কারণ আচরণ কখনো মিথ্যা বলে না। যে ডিভাইসটি একসময় টেবিলের উপর অবহেলার সাথে পড়ে থাকত, সেটি এখন উল্টো করে রাখা থাকে। যে নোটিফিকেশনগুলো একসময় অবাধে দেখা যেত, সেগুলো এখন আপনার দৃষ্টির আড়ালে থাকে। আপনি ঘরে ঢোকা মাত্রই স্ক্রিন দ্রুত লক হয়ে যায় এবং আপনি নিজেকে বলেন যে আপনি এসব কল্পনা করছেন, অথচ আপনার প্রবৃত্তি সংকেত দিতে থাকে যে কিছু একটা বদলে গেছে। এই পরিবর্তন আপনাকে অস্থির করে তুলছে। এটা স্বীকার করার পরিবর্তে আপনি তদারকি করা, বিশ্লেষণ করা এবং প্রতিটি নড়াচড়া লক্ষ্য করা শুরু করেন। আর এই অভ্যন্তরীণ অস্থিরতা ধীরে ধীরে আপনার স্থিরতা নষ্ট করে দেয়, কারণ এখন আপনার মানসিক অবস্থা তার হাতের একটি চারকোনা ডিভাইসের উপর নির্ভর করছে।
আর এখানেই বেশিরভাগ মানুষ নিয়ন্ত্রণ হারায়। ফোনের ভেতরে কি আছে তার জন্য নয়, বরং ফোনটি যা প্রতিনিধিত্ব করে তার জন্য, অর্থাৎ খণ্ডিত মনোযোগ, গোপনীয়তা এবং এই সম্ভাবনা যে আপনি হয়তো আর তার প্রধান গুরুত্ব নন। যখন আপনি সেই সম্ভাবনা অনুভব করেন, আপনার অহং প্রতিক্রিয়া দেখায়। আপনি উত্তর চান, আশ্বাস চান, ফোনের অ্যাক্সেস চান, কিন্তু উদ্বেগের জায়গা থেকে অ্যাক্সেস চাওয়া আপনার কর্তৃত্বকে তাৎক্ষণিকভাবে কমিয়ে দেয়, কারণ এটি প্রতিস্থাপিত হওয়ার ভয়কে প্রকাশ করে, আর ভয় ক্ষমতার ভারসাম্য বদলে দেয়। আপনি যদি নিজের কাছে সৎ হন, তবে আসল অস্বস্তি ডিভাইসটি নিয়ে নয়, বরং এই উপলব্ধি থেকে যে আপনি আপনার সম্পূর্ণ নিরাপত্তা বোধকে অন্য কারো স্বচ্ছতার ওপর নির্ভর করতে দিয়েছেন। আর স্টোয়িক শক্তি ঠিক এখান থেকেই শুরু হয়, সেই মুহূর্তে যেখানে আপনার আবেগ আপনাকে প্রতিক্রিয়া দেখাতে বাধ্য করে, কিন্তু আপনি শৃঙ্খলা বেছে নেন। কারণ সেই স্ক্রিনে কি আছে তা আপনি নিয়ন্ত্রণ করতে পারেন না, কিন্তু আপনি এটি নিয়ন্ত্রণ করতে পারেন যে তার প্রতিক্রিয়ায় আপনি অস্থির হয়ে পড়বেন কিনা, আর অস্থিরতা আপনার নিয়ন্ত্রণ বা প্রভাব নষ্ট করে দেয়। তাই জেরা করার পরিবর্তে আপনি পর্যবেক্ষণ করুন, সময়ের সাথে আচরণের ধারাবাহিকতা পরিমাপ করুন, আচরণকে নাটক না দেখে তথ্য হিসাবে মূল্যায়ন করুন, নিজেকে এমন কিছু কঠিন প্রশ্ন করুন যা বেশিরভাগ মানুষ এড়িয়ে যায়। আপনি কি এমন একটি জীবন গড়েছেন যা এতটাই সুসংহত যে একজনকে হারানো আপনার পরিচয়কে ধূলিসাৎ করে দেবে না, নাকি আপনি তার অনুমোদনের ওপর ভিত্তি করে আপনার জগৎকে এমনভাবে সাজিয়েছেন যেখানে প্রতিটি লুকানো নোটিফিকেশন আপনার অস্তিত্বের জন্য হুমকি মনে হয়? এই আত্মদর্শন অস্বস্তিকর কিন্তু প্রয়োজনীয়, কারণ উন্নতির জন্য সত্যের মুখোমুখি হওয়া প্রয়োজন। সত্য হলো এই যে যখন কেউ অতিরিক্ত ফোন পাহারা দেয়, তা হয় ব্যক্তিগত সীমানা নির্দেশ করে অথবা অন্য কোথাও তার মানসিক বিনিয়োগকে নির্দেশ করে, আর আপনার উত্তর নির্ধারণ করবে আপনি উপরে উঠবেন নাকি সংকুচিত হবেন। কারণ ঈর্ষার সাথে প্রতিক্রিয়া দেখানো তাকে শেখায় যে আপনি খুব সহজেই বিচলিত হন। অন্যদিকে শান্ত ও নির্লিপ্তভাবে সাড়া দেওয়া এটি বুঝিয়ে দেয় যে আপনার মূল্য তার ডিভাইসে আপনার প্রবেশাধিকারের উপর নির্ভর করে না। আর এই নির্লিপ্ততা মানে উদাসীনতা নয়, এটা হলো কাজের মাধ্যমে আত্মনিয়ন্ত্রণ। এটি হলো মরিয়া হয়ে ওঠার চেয়ে মর্যাদা বা সম্মানকে প্রাধান্য দেওয়ার সিদ্ধান্ত। বাস্তবে এটি ঘটার কথা কল্পনা করুন। সে কোনো একটি মেসেজ দেখে হাসছে এবং স্ক্রিনটি আপনার থেকে অন্যদিকে সরিয়ে নিচ্ছে। আপনার গলার স্বরে উত্তেজনা নিয়ে সে কার সাথে কথা বলছে তা জিজ্ঞেস না করে আপনি নিজের স্থিরতা বজায় রাখুন এবং আপনার কাজ চালিয়ে যান। পরবর্তীতে একটি স্বাভাবিক স্বরে আপনি আপনার মানদণ্ড স্পষ্টভাবে জানিয়ে দিন যে আপনি খণ্ডিত মনোযোগের জন্য প্রতিযোগিতা করেন না এবং আপনি পারস্পরিক সম্মান প্রত্যাশা করেন। এরপর অতিরিক্ত ব্যাখ্যা না দিয়ে আপনি আপনার প্রাধান্যের কাজগুলোতে ফিরে যান। শান্তভাবে সীমানা নির্ধারণের এই একটি কাজ পুরো সমীকরণটি বদলে দেয়, কারণ আপনি প্রমাণ করলেন যে আপনি সচেতন কিন্তু প্রতিক্রিয়াশীল নন। সংযমের সাথে এই সচেতনতা আপনার কর্তৃত্ব তৈরি করে, আর কর্তৃত্ব সম্মান বাড়িয়ে দেয়, আর এই সম্মান নিয়ন্ত্রণের চেয়ে অনেক বেশি কার্যকরভাবে আকর্ষণ ধরে রাখে। যখন আপনি সেই সীমানা ধরে রাখবেন, একই সাথে দৃশ্যমান উপায়ে নিজেকে শক্তিশালী করে তুলবেন। আপনার রুটিন বা সময়সূচিকে আরও টাইট করুন, নিয়মিত শারীরিক প্রশিক্ষণে নিজেকে নিয়োজিত করুন, আলস্য বা অলস সময় কমিয়ে দিন যা অতিরিক্ত চিন্তাকে প্রশ্রয় দেয়। এমন দক্ষতায় বিনিয়োগ করুন যা আপনার আয় বাড়াবে, আপনার সামাজিক পরিধি বাড়ান যাতে আপনার জগৎ শুধুমাত্র একজনের সহজলভ্যতার উপর নির্ভর না করে। কারণ যখন আপনার জীবন বিস্তৃত হয়, তখন সেই ফোনটি আপনার উপর তার মানসিক ক্ষমতা হারিয়ে ফেলে। একবার আপনি যখন মানসিক নির্ভরশীলতা দূর করবেন, তখন আপনি পরিস্থিতিটি স্পষ্টভাবে দেখতে পাবেন। হয় সে আপনার মানদণ্ডের সাথে নিজেকে মানিয়ে নেবে, অথবা সে যা বেশি মূল্যবান মনে করে তা পাহারা দেওয়া চালিয়ে যাবে। আর উভয় ফলাফলই আপনাকে স্বচ্ছতা দেবে। স্বচ্ছতা মানেই হলো মুক্তি, কারণ এটি আপনাকে প্রতিনিয়ত সন্দেহের মধ্যে জীবন কাটানো থেকে রক্ষা করে। আর পদক্ষেপহীন সন্দেহ আপনার সেই শক্তি কেড়ে নয় যা আপনার জীবনের উন্নতির জন্য ব্যবহার করা যেত। আপনি বুঝতে পারবেন যে সবচেয়ে শক্তিশালী অবস্থানটি তার মেসেজ দেখার সুযোগ পাওয়া নয়, বরং নিজের প্রতিক্রিয়ার ওপর নিয়ন্ত্রণ আনা। কারণ যে ব্যক্তি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে তাকে অনিশ্চয়তা দিয়ে প্রভাবিত করা যায় না। আর এই দক্ষতার জন্য প্রতিদিনের অনুশীলন প্রয়োজন। যখন উদ্বেগ বা অস্থিরতা বাড়বে, আপনি দীর্ঘশ্বাস দিন এবং প্রতিক্রিয়া দেখাতে দেরি করুন। যখন ঈর্ষা দানা বাঁধবে, তখন আপনি উৎপাদনশীল কোনো কাজে মন দিন। যখন কৌতূহল আপনাকে চেক করতে বা কৈফিয়ত চাইতে প্ররোচিত করবে, তখন আপনি ধৈর্য বেছে নিন। সময়ের সাথে সাথে এই শৃঙ্খলা আপনার ভেতরে এমন এক মানসিক স্থিতিশীলতা তৈরি করবে যা বাইরের কোনো আচরণ টলাতে পারবে না। এই স্থিতিশীলতা শুধু এই সম্পর্কের সমীকরণ নয়, বরং জীবনের প্রতিটি মিথস্ক্রিয়াকে বদলে দেবে, কারণ আপনি নিজেকে আবেগের বশবর্তী না হয়ে চিন্তাশীলভাবে সাড়া দেওয়ার প্রশিক্ষণ দিয়েছেন। যখন সে অনুভব করবে যে তার লুকোচুরি করা আচরণ আপনার মধ্যে আতঙ্ক সৃষ্টি করছে না, তখন সে পুনর্বিবেচনা করতে শুরু করবে যে এই গোপনীয়তা আদৌ কোনো ক্ষমতা রাখে কিনা। কখনো কখনো এই সচেতনতা স্বচ্ছতা ফিরিয়ে আনে, আবার কখনো এটি বুঝিয়ে দেয় যে আপনারা একে অপরের জন্য উপযুক্ত নন।
তবে যেভাবেই হোক আপনি শক্তি অর্জন করবেন, আর এই শক্তি আপনাকে ফলাফলের ওপর থেকে স্বাধীন করে তুলবে। এই স্বাধীনতা আপনার অঙ্গিভঙ্গি, গলার স্বর, চোখের চাহনি এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতায় আত্মবিশ্বাস তৈরি করবে। আর আপনার এই উপস্থিতি রোমান্টিক প্রসঙ্গের বাইরেও পেশাগত ক্ষেত্র, বন্ধুত্ব এবং সুযোগের ক্ষেত্রে অন্যরা আপনার সাথে কেমন আচরণ করবে তা প্রভাবিত করবে, কারণ আপনি এখন অস্থির আবেগের বদলে শান্ত স্থিরতা থেকে কাজ করেন। যদি নেপথ্যে অন্য কেউ থেকেও থাকে, তবে সবচেয়ে কার্যকর উত্তরটি ডিজিটাল উপায়ে প্রতিযোগিতা করা নয়, বরং ব্যক্তিগতভাবে নিজেকে ছাড়িয়ে যাওয়া। কারণ ব্যক্তিগত মেসেজে আপনি কাউকে হারাতে পারবেন না, কিন্তু শৃঙ্খলার মাধ্যমে আপনি আপনার নিজের নিরাপত্তাহীনতাকে ছাপিয়ে যেতে পারেন। আর যখন আপনি নিরাপত্তাহীনতাকে জয় করবেন, আপনি তুলনাকে ভয় পাওয়া বন্ধ করবেন। আর এই ভয়ের অনুপস্থিতি সব কিছু বদলে দেয়। যেদিন আপনি নিজের ভেতরে গেঁথে নেবেন যে আপনার মূল্য অন্য কারো ফোনের স্বচ্ছতার উপর নির্ভর করে না, সেদিন আপনি আপনার ক্ষমতা ফিরে পাবেন। সেই অবস্থান থেকে আপনি শান্তভাবে সিদ্ধান্ত নিতে পারবেন যে এই সম্পর্কটি আপনার মানদণ্ডের সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা। আর যদি না হয়, তবে আপনার মধ্যে কোনো তিক্ততা ছাড়াই চলে আসার শক্তি থাকবে, কারণ আপনি জানেন যে আপনি এমন একটি গোছানো এবং অর্থবহ জীবন গড়ছেন যেখানে কোনো লুকোনো নোটিফিকেশন আপনার অস্তিত্বকে বিপন্ন করতে পারবে না। এই উপলব্ধি একটি যন্ত্রণাদায়ক সন্দেহকে আত্ম-উন্নয়নের অনুঘটক হিসেবে রূপান্তর করে। আজ রাতেই সেই অভ্যেসগুলো লিখে ফেলুন যা আপনার মানসিক নির্ভরশীলতাকে বাড়িয়ে দেয়, এবং পদ্ধতিগতভাবে সেগুলোকে এমন কাজ দিয়ে প্রতিস্থাপন করুন যা আপনার স্বাধীনতাকে আরও শক্তিশালী করবে। আবেগের চেয়ে ধারাবাহিকতাকে বেশি গুরুত্ব দিন, কারণ ধারাবাহিকতা আত্মবিশ্বাস তৈরি করে, এবং আত্মবিশ্বাস ভয়কে দূর করে। একবার ভয় দূর হয়ে গেলে আপনি স্বচ্ছতা নিয়ে কাজ করতে পারবেন, আর স্বচ্ছতা নিশ্চিত করে যে সেই স্ক্রিনে যাই থাকুক না কেন, আপনি অবিচল, লক্ষ্যস্থির এবং নিজের পথের উপর পূর্ণ নিয়ন্ত্রণে থাকবেন। ৩ নম্বর, সে আপনাকে তুলনা করে। তুলনা শুরু হয় খুব সূক্ষ্মভাবে, এবং পুরো বিষয়টি বোঝার আগেই আপনি এর পরিবর্তন টের পান, কারণ তার কথা বলার ধরন বদলে যায়। সে অন্য মানুষ কি করে সেই উদাহরণ দিতে শুরু করে, কিভাবে অন্য ছেলেরা আরও ভালোভাবে পরিকল্পনা করে, বেশি আয় করে, ভিন্নভাবে কথা বলে, আরও পরিপাটি পোশাক পরে বা দৃঢ়ভাবে নেতৃত্ব দেয়। প্রথমে আপনি এটাকে সাধারণ কথোপকথন হিসেবে এড়িয়ে যান, কিন্তু সময়ের সাথে সাথে একটি ধারণ তৈরি হয়, এবং আপনি বুঝতে পারেন যে আপনাকে এমন এক অদৃশ্য মানদণ্ড দিয়ে মাপা হচ্ছে যা আগে ছিল না। এই উপলব্ধি আপনাকে অস্থির করে তোলে, কারণ এটি আপনার ভেতরে এক শান্ত ভয় জাগিয়ে তোলে যে আপনাকে প্রতিনিয়ত মূল্যায়ন করা হচ্ছে। বেশিরভাগ মানুষ এই মূল্যায়নের উত্তরে রক্ষণাত্মক হন। তারা ব্যাখ্যা দেন, যৌক্তিকতা দেখান, তর্ক করেন এবং নিজেদের যোগ্য প্রমাণ করার চেষ্টা করেন। কিন্তু রক্ষণাত্মক হওয়া নিরাপত্তাহীনতার লক্ষণ, আর নিরাপত্তাহীনতা আপনার মানসিক শক্তিকে অন্যদের চোখে কমিয়ে দেয়। যখন আপনি তুলনার বিপরীতে আবেগপ্রবণ হয়ে প্রতিক্রিয়া দেখান, তখন আপনি এই ধারণাটিকেই প্রতিষ্ঠিত করেন যে আপনি অনুমোদনের জন্য প্রতিযোগিতা করছেন, নিজের আত্মমর্যাদার ওপর ভিত্তি করে চলছেন না। এখানেই শৃঙ্খলা একজন প্রতিক্রিয়াশীল মানুষকে নিয়ন্ত্রিত উপস্থিতি সম্পন্ন মানুষ থেকে আলাদা করে। তুলনার বিরুদ্ধে তর্ক করার বদলে আপনি এক ধাপ পিছিয়ে যান এবং আসলে কি ঘটছে তা বিশ্লেষণ করুন। তুলনা প্রকাশ করে যে তার মনোযোগ এখন বিকল্প কিছু খুঁজছে, সেটি বাস্তবে হোক বা মনের কল্পনায়। আর এই অন্বেষণ তখনই ঘটে যখন নিশ্চিত হওয়া বা নিশ্চয়তা কমে যায়। আর নিশ্চয়তা তখনই কমে যখন আকর্ষণ দুর্বল হয়ে পড়ে বা অন্য কোথাও নতুনত্বের দেখা মেলে। এই সত্যটি অস্বস্তিকর হলেও শক্তিশালী, কারণ একবার এটি গ্রহণ করলে আপনি বিতর্ক জেতার চেষ্টা বন্ধ করে দেবেন এবং জীবনে নিজের অবস্থান উন্নত করার দিকে মনোযোগ দেবেন। উন্নতি বা উত্তরণ মানে তাকে মুগ্ধ করার জন্য কিছু করা নয়। এর অর্থ হল নিজেকে পরিমাপযোগ্য উপায়ে শক্তিশালী করা, যা অন্যের অনুমোদনের উপর নির্ভর করে না। নিজেকে এমন কিছু কঠিন প্রশ্ন করুন যা তার করা যে কোনো তুলনার চেয়েও গভীর। আপনি কি শারীরিকভাবে উন্নতি করছেন নাকি আত্মতুষ্টিতে ভুগছেন? আপনি কি আর্থিকভাবে উন্নতি করছেন নাকি থমকে গেছেন? আপনি কি আপনার জ্ঞান বৃদ্ধি করছেন নাকি স্থবির হয়ে আছেন? আপনি কি আপনার কাজে দৃঢ় নাকি লক্ষ্যহীনভাবে ভেসে বেড়াচ্ছেন? এই প্রশ্নগুলো কষ্ট দেয়, কারণ এর জন্য নিজের দায়বদ্ধতা নিতে হয়। কিন্তু দায়বদ্ধতা শক্তি তৈরি করে, আর শক্তি ফিরিয়ে আনে মানসিক স্থিরতা। এই মুহূর্তটি কল্পনা করুন। সে বলছে অন্য কোনো পুরুষ আরও বেশি উচ্চাকাঙ্ক্ষী বা আরও প্রাণবন্ত অথবা আরও যত্নশীল। তার এই কথাকে চ্যালেঞ্জ না করে আপনি শান্তভাবে উত্তর দিন যে সে তার মানদণ্ডের সাথে যা সামঞ্জস্যপূর্ণ তা বেছে নিতে স্বাধীন। এরপর সেই বিষয়টিকে নাটকীয় না করে আপনি আপনার নিজের লক্ষ্যে মনোযোগ দিন। এই শান্ত উত্তরটি বুঝিয়ে দেয় যে আপনি বাইরের কোনো তুলনা দ্বারা ভীত নন, কারণ আপনার মূল্য তার সাময়িক মূল্যায়নের উপর নির্ভর করে না। এই দৃঢ়তা সমীকরণটি বদলে দেয়, কারণ মানুষ তখনই সীমানা পরীক্ষা করে যখন তারা অন্যের ওপর মানসিক প্রভাব খাটাতে পারে।
আর যখন তারা কোনো প্রভাব পায় না তখন সেই পরীক্ষা তার কার্যকারিতা হারায়। এটি আবেগকে চেপে রাখা নয়, বরং আবেগের ওপর দক্ষতা অর্জন করা। দক্ষতার জন্য আপনাকে থামতে হবে, মূল্যায়ন করতে হবে এবং ঝোঁকের বশে না চলে আদর্শ অনুযায়ী কাজ করতে হবে। সেই বিরতির মাঝে আপনি বুঝতে পারবেন যে তুলনা আপনাকে তখনই অস্থিতিশীল করে যখন আপনি গোপনে নিজেকে নিয়ে সন্দেহ করেন। আর যদি সন্দেহ থাকেই, তবে তার সমাধান তর্ক করা নয়, বরং নিজেকে উন্নত করা। আর উন্নতি হল বাস্তবসম্মত কাজ। একটি সুশৃঙ্খল ব্যায়ামের রুটিন তৈরি করুন এবং মেজাজ যেমনই থাকুক তা মেনে চলুন। নিজের পোশাক আশাকের শ্রীবৃদ্ধি করুন, যা আপনার সচেতন রুচির প্রতিফলন ঘটাবে। সরাসরি কথা বলা এবং নিয়ন্ত্রিত কণ্ঠস্বরের অভ্যাসের মাধ্যমে আপনার যোগাযোগের ক্ষমতা বাড়ান। নির্দিষ্ট দক্ষতা অর্জনের মাধ্যমে আপনার পেশাগত জীবনে দক্ষতা বাড়ান। স্পষ্ট ডেডলাইন সহ ত্রৈমাসিক লক্ষ্য নির্ধারণ করুন এবং প্রতি সপ্তাহে তার অগ্রগতি ট্র্যাক করুন। যখন এই অভ্যাসগুলো একত্রিত হবে, আপনার অভ্যন্তরীণ আত্মবিশ্বাস প্রাকৃতিকভাবে বেড়ে যাবে, কারণ এটি অন্যের আশ্বাসের বদলে প্রমাণের ওপর ভিত্তি করে গড়ে উঠবে। একবার যখন আত্মবিশ্বাস উন্নতির শেকড়ে প্রথিত হবে, আপনি তুলনাকে ভয় পাওয়া বন্ধ করবেন, কারণ আপনি জানেন আপনি প্রতিনিয়ত এগিয়ে যাচ্ছেন। আর যখন আপনি জানেন যে আপনি এগিয়ে যাচ্ছেন, তখন আপনাকে আর মৌখিকভাবে নিজেকে রক্ষা করতে হবে না। আপনার জীবনের গতিপথ তর্কের চেয়েও উচ্চস্বরে কথা বলবে। এই পর্যায়ে আপনি তুলনাকে তার প্রকৃত রূপে দেখতে পাবেন। এটি কোনো ব্যক্তিগত আক্রমণ নয়, বরং পরিস্থিতির পরিবর্তনের একটি সংকেত মাত্র। আর আপনি সেই সংকেতকে ভেঙে পড়ার বদলে নিজেকে শোধরানোর কাজে ব্যবহার করবেন। সেই সংশোধন আপনাকে এই সম্পর্কের বাইরেও শক্তিশালী করবে। এটি আপনার শৃঙ্খলাকে শানিত করবে, মনোযোগ বাড়াবে এবং সহনশীলতা গভীর করবে। এই গুণগুলো আপনার অস্তিত্বের প্রতিটি ক্ষেত্রকে উন্নত করবে। আপনার উন্নতি চলতে থাকলে হয় সেই তুলনা ম্লান হয়ে যাবে, কারণ সে আপনার ঊর্ধ্বমুখী গতিপথ বুঝতে পারবে, অথবা এটি আরও তীব্র হবে, কারণ তার আগ্রহ অন্য কোথাও। উভয় ফলাফলই আপনাকে স্বচ্ছতা দেবে, আর স্বচ্ছতা আপনাকে মানসিক অনিশ্চয়তা থেকে মুক্তি দেবে। একবার মুক্ত হয়ে গেলে আপনি আত্মনির্ভরশীলতা নিয়ে কাজ করতে পারবেন। স্বাধীনতা আপনার শারীরিক ভঙ্গি, চোখের চাহাই, চলার গতি এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বদলে দেয়। এই উপস্থিতি আপনার পেশাগত ক্ষেত্র, বন্ধুত্ব এবং নানা সুযোগের ক্ষেত্রে অন্যরা আপনাকে কিভাবে দেখে এবং আপনার সাথে কেমন আচরণ করে তা প্রভাবিত করে। আপনি বুঝতে পারবেন যে তুলনা তখনই ক্ষত তৈরি করে যখন আপনার নিজস্ব কোনো দিক নির্দেশনা থাকে না, আর দিক নির্দেশনা তৈরি হয় দীর্ঘমেয়াদী লক্ষ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ দৈনিক কাজের মাধ্যমে। এর জন্য আপনাকে নির্দিষ্ট করতে হবে যে আপনি কেমন মানুষ হতে চান, তা কেউ পাশে থাকুক বা না থাকুক। আপনি বসে সেই লক্ষ্য বা ভিশনটি বিস্তারিতভাবে লিখুন। যে শরীর আপনি গঠন করতে চান, আয়ের যে লক্ষ্যে আপনি পৌঁছতে চান, যে চারিত্রিক গুণাবলী আপনি ধারণ করতে চান এবং যে মানদণ্ডগুলোর সাথে আপনি কখনো আপোষ করবেন না, সেই লক্ষ্যগুলোকে দৈনিক অভ্যেসে রূপান্তর করুন, যার জন্য পরিশ্রম প্রয়োজন। পরিশ্রম গর্ব তৈরি করে, আর অর্জনের ওপর ভিত্তি করে তৈরি হওয়া সেই গর্ব সাধারণ কোনো মন্তব্যে টলে যায় না। সময়ের সাথে সাথে আপনি গভীর কিছু লক্ষ্য করবেন, যখন আপনি তুলনার বিপরীতে প্রতিক্রিয়া দেখানো বন্ধ করবেন এবং শৃঙ্খলা বজায় রাখবেন, তখন আপনার মানসিক স্থিতিশীলতা বেড়ে যাবে। আর এই স্থিতিশীলতা তর্কাতর্কির চেয়ে অনেক বেশি কার্যকরভাবে সম্মান আদায় করে নেয়। সে নিজেকে সংশোধন করবে নাকি বিকল্প খুঁজবে, তা আপনার ভেতরে ঘটে যাওয়া পরিবর্তনের কাছে গৌণ হয়ে পড়বে, কারণ আপনি নিজেকে প্রমাণ করার জালে আর আটকে নেই। আপনি প্রতিনিয়ত উন্নতির মাধ্যমে নিজেকে অনস্বীকার্য করে তোলার পেছনে বিনিয়োগ করছেন। এই রূপান্তর আপনার পরিচয়কে নতুন রূপ দেয়, কারণ এখন আপনি তুলনাকে অপমান হিসেবে নয়, বরং অনুপ্রেরণা হিসেবে দেখেন। প্রত্যাখ্যান হিসেবে নয়, বরং আত্মদক্ষতার দিকে একটি নতুন পথ হিসেবে দেখেন। এই দক্ষতা নিশ্চিত করে যে বাইরের কোনো মূল্যায়ন আপনার মূল্য নির্ধারণ করতে পারবে না, কারণ আপনার মূল্য আপনার কাজের ওপর প্রতিষ্ঠিত। আদর্শের সাথে সামঞ্জস্যপূর্ণ কাজ এমন এক সুশৃঙ্খল এবং উদ্দেশ্যপূর্ণ জীবন তৈরি করে যেখানে তুলনা তার মানসিক শক্তি হারিয়ে ফেলে। আর একবার সেই প্রভাব দূর হয়ে গেলে আপনি শান্ত শক্তি নিয়ে চলতে পারেন, আর শান্ত শক্তি সব কিছু বদলে দেয়। 4 নম্বর, সে শারীরিকভাবে দূরে সরে যায়। শারীরিক দূরত্ব শুরু হয় খুব সূক্ষ্মভাবে এবং এটি কথার চেয়ে অনেক বেশি কিছু প্রকাশ করে।
কারণ আকর্ষণ সবসময় সান্নিধ্য, স্পর্শ, দীর্ঘ চোখের চাহনি এবং স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে নিজেকে প্রকাশ করে। আর যখন সেই সান্নিধ্য কমে যায়, তখন আপনি লক্ষ্য করেন সোফায় বসার সময় আপনাদের মধ্যে দূরত্ব বাড়ছে, আদর বা স্নেহ প্রকাশের আগ্রহ কমে যাচ্ছে, আলিঙ্গনগুলো ছোট হয়ে আসছে এবং তার শারীরিক অঙ্গভঙ্গিতে অন্যমনস্কতা ফুটে উঠছে। শান্ত পর্যবেক্ষণ দিয়ে এই পরিবর্তনের মোকাবিলা করার পরিবর্তে বেশিরভাগ মানুষই আক্রমণাত্মকভাবে সেই দূরত্ব ঘুচিয়ে দেওয়ার চেষ্টা করে। তারা আরও বেশি ঝুঁকে পড়ে, বারবার আশ্বাস চায়, ঘনিষ্ঠ হওয়ার প্রচেষ্টা বাড়িয়ে দেয় এবং চাপের মাধ্যমে সেই ফিকে হয়ে যাওয়া টানকে পুনরুদ্ধার করার চেষ্টা করে। কিন্তু চাপ সবসময় আকাঙ্ক্ষাকে শ্বাসরোধ করে আর মরিয়া ভাব সম্মানকে ধূলিসাৎ করে দেয়। আপনি যদি নিজের প্রতিক্রিয়া গভীরভাবে পরীক্ষা করেন, তবে বুঝতে পারবেন যে এই অস্বস্তি কেবল কমে যাওয়া ভালোবাসার জন্য নয়, বরং নিজের অবস্থান হারানোর ভয়ে। কারণ শারীরিক ঘনিষ্ঠতা একসময় আপনার গুরুত্ব নিশ্চিত করত, আর এখন তার অনুপস্থিতি আপনার ভেতর নিরাপত্তাহীনতা জাগিয়ে তুলছে। আর নিরাপত্তাহীনতা সবসময় অনুমোদনের মাধ্যমে তাৎক্ষণিক মুক্তি খোঁজে, কিন্তু চাপের মুখে চাওয়া অনুমোদন আপনার কর্তৃত্বকে দুর্বল করে দেয়। আর কর্তৃত্ব আর্জি জানানোর চেয়ে অনেক বেশি গভীরভাবে আকর্ষণকে প্রভাবিত করে। এখানেই শৃঙ্খলার প্রবেশ, কারণ ঘনিষ্ঠতার পেছনে ছোটার বদলে আপনি স্থিরতা বেছে নেন, আপনি মানসিক অস্থিরতা কমিয়ে আনেন, কৈফিয়ত জানার তাড়না দমন করেন এবং মানসিকভাবে এক ধাপ পিছিয়ে গিয়ে পুরো পরিস্থিতিটি মূল্যায়ন করেন। নিজেকে প্রশ্ন করেন যে পরিচিতি বা অভ্যস্ততা কি রহস্যকে ধুয়ে মুছে দিয়েছে? প্রগতির জায়গা কি অনুমানযোগ্যতা দখল করেছে? আপনার উচ্চাকাঙ্ক্ষা কি ঝিমিয়ে পড়েছে? আপনার শরীর কি শক্তির বদলে অবহেলার ছাপ দিচ্ছে? আপনার কথা বলার ধরন কি দৃঢ়তা হারিয়েছে? এই প্রশ্নগুলো অস্বস্তিকর, কারণ এর জন্য অন্যকে দোষ না দিয়ে নিজের দায় নিতে হয়। কিন্তু দায়বদ্ধতা ক্ষমতা দেয়, আর ক্ষমতা স্থিতিশীলতা ফিরিয়ে আনে। বাস্তবে এই পরিস্থিতিটি কল্পনা করুন। কথোপকথনের সময় সে কিছুটা দূরে সরে গেল। আপনি আরও কাছে গিয়ে জোর করে কথা চালিয়ে না গিয়ে নিজের শারীরিক ভঙ্গি বজায় রাখুন। শান্তভাবে কথা চালিয়ে যান, কোনো উত্তেজনা ছাড়াই আলাপ শেষ করুন এবং মুহূর্তটিকে নাটকীয় না করে আপনার নিজের লক্ষ্যে মনোযোগ ফিরিয়ে দিন। এই প্রতিক্রিয়া বুঝিয়ে দেয় যে সাময়িক দূরত্বের কারণে আপনার অস্তিত্ব ভেঙে পড়ে না। অনিশ্চয়তার মধ্যে এই স্থিতিশীলতা সম্মান আদায় করে নেয়, কারণ এটি আপনার আত্মনির্ভরশীলতার সংকেত দেয়। আর আত্মনির্ভরশীলতা আপনার মূল্য বাড়িয়ে দেয়। আপনি যখন এই স্থিতিশীলতা বজায় রাখবেন, তখন একই সাথে দৃশ্যমান উপায়ে নিজেকে উন্নত করুন। সুশৃঙ্খল প্রশিক্ষণের মাধ্যমে শারীরিক অবস্থার উন্নতি ঘটান। সচেতন সাজগজ্জা এবং শৈলীর মাধ্যমে নিজের বাহ্যিক রূপ পরিমার্জিত করুন। একাগ্র শিক্ষার মাধ্যমে মানসিক স্বচ্ছতা বৃদ্ধি করুন। দক্ষতা অর্জন এবং সুশৃঙ্খল প্রচেষ্টার মাধ্যমে আপনার আর্থিক ভীতি শক্ত করুন। এই উন্নতিগুলো সময়ের সাথে সাথে জমা হতে থাকে এবং আপনার অভ্যন্তরীণ আত্মবিশ্বাসকে ভঙ্গুর থেকে দৃঢ় অবস্থানে নিয়ে যায়। একবার দৃঢ় হয়ে গেলে আপনি তার স্পর্শের ঘনত্বের উপর ভিত্তি করে নিজের মূল্য মাপতে বন্ধ করে দেবেন। যখন আপনি বাইরের নিরিখে নিজের মূল্য মাপা বন্ধ করবেন, তখন আপনি মানসিক স্বাধীনতা ফিরে পাবেন। মানসিক স্বাধীনতা পুরো সমীকরণটি বদলে দেয়, কারণ এখন আপনি অনুমোদনের প্রত্যাশা করছেন না, বরং কোনো মোহ ছাড়াই নিজের উপস্থিতি দিচ্ছেন। আত্মনিয়ন্ত্রণহীন মোহ বা আসক্তি অভাবী বা কাঙাল ভাব তৈরি করে, আর শৃঙ্খলায় আবদ্ধ উপস্থিতি কৌতূহল জাগিয়ে তোলে। আর এই কৌতূহল পিছু নেওয়ার চেয়ে অনেক বেশি কার্যকরভাবে আকর্ষণ ধরে রাখে। যদি তার এই দূরত্বের কারণ অন্য কারো প্রতি মনোযোগ হওয়া হয়, তবে আপনার স্থিতিশীলতা, অস্থির প্রতিক্রিয়া এবং শান্ত কর্তৃত্বের মধ্যে পার্থক্যটি স্পষ্ট করে দেবে। এই পার্থক্যটি তার উপলব্ধিকে প্রভাবিত করবে, কারণ মানুষ যখন নিরাপত্তাহীনতার বদলে অটল স্থিরতা দেখে, তখন তারা তাদের অবস্থান পুনর্বিবেচনা করে। কখনো কখনো এই পুনর্বিবেচনা তাদের ফিরিয়ে আনে, আবার কখনো এটি বিচ্ছেদকে ত্বরান্বিত করে। তবে যে কোনো ফলাফলই আপনার উন্নতির সহায়ক, কারণ আপনি এমন কিছু গুণাবলী শক্তিশালী করছেন যা আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রকে উন্নত করে। সহনশীলতা, মনোযোগ, সংযম এবং দৃঢ়তা, এই গুণগুলো সম্পর্কের বাইরেও পেশাগত উন্নতি, নেতৃত্বের উপস্থিতি, সামাজিক প্রভাব এবং ব্যক্তিগত তৃপ্তির ক্ষেত্রে বিস্তৃত হয়। এই অভ্যাসগুলো নিজের মধ্যে ধারণ করার পর আপনি বুঝতে পারবেন যে শারীরিক দূরত্ব কেবল সম্পর্কের কোনো সমস্যা নয়, বরং এটি আত্মদর্শনের একটি অনুঘটক, যা আপনাকে আপনার স্থবির হয়ে যাওয়া ক্ষেত্রগুলোর মুখোমুখি হতে বাধ্য করে।
পরিস্থিতির ওপর ক্ষোভ প্রকাশ না করে আপনি এটাকে আপনার মানদণ্ড পরিমার্জিত করার কাজে লাগান। পারস্পরিক অংশগ্রহণ কেমন হওয়া উচিত তা নির্দিষ্ট করুন। চেষ্টা এবং বিনিময়ের ক্ষেত্রে আপনার সীমানা স্পষ্ট করুন। কোনো আক্রমণাত্মক ভাব ছাড়াই সেই সীমানা জানিয়ে দিন এবং শান্তভাবে বলুন যে আপনি সংযোগকে মূল্যবান মনে করেন, কিন্তু তার জন্য ভিক্ষা করেন না। এই স্বচ্ছতা কার সাথে আপনার মানিয়ে যাবে তা সহজেই ফিল্টার করে দেয়। যদি সে আপনার মানদণ্ডের সাথে একমত হয় তবে সমীকরণটি স্থিতিশীল হবে, আর যদি সে দূরে সরে যেতেই থাকে তবে আপনি নিশ্চিত হবেন যে আপনাদের মধ্যে আর সামঞ্জস্য নেই। এই নিশ্চয়তা দীর্ঘস্থায়ী বিভ্রান্তি রোধ করে, আর বিভ্রান্তি সেই শক্তি ক্ষয় করে যা আপনার উচ্চাকাঙ্ক্ষাকে জ্বালানি দিতে পারত। ধারাবাহিক উচ্চাকাঙ্ক্ষা গতি তৈরি করে। গতি নিজের ওপর বিশ্বাস বা আত্মনির্ভরশীলতা বাড়ায়, আর আত্মবিশ্বাস প্রতিস্থাপিত হওয়ার ভয় কমিয়ে দেয়। একবার ভয় কমে গেলে আপনার শারীরিক ভঙ্গি বদলে যায়, গলার স্বর স্থির হয় এবং সিদ্ধান্তগুলো তীক্ষ্ণ হয়। এই রূপান্তর জীবনের সব ক্ষেত্রে অন্যরা আপনাকে কিভাবে দেখে তা বদলে দেয়। আপনি বুঝতে শুরু করেন যে শারীরিক দূরত্ব আপনার মানসিক শৃঙ্খলার পরীক্ষা নেয়, এবং মানসিক শৃঙ্খলা চরিত্রকে শক্তিশালী করে। আর চরিত্র সাময়িক ঘনিষ্ঠতার চেয়ে দীর্ঘমেয়াদী ফলাফলের ওপর অনেক বেশি প্রভাব ফেলে। সংযম প্রয়োগ করে, উন্নতির দিকে মনোনিবেশ করে এবং স্থিরতা বজায় রেখে আপনি অস্বস্তিকে উন্নয়নে রূপান্তর করেন। এই উন্নয়ন বাইরের ভালোবাসার ওপর নির্ভর না করে আপনার পরিচয়কে মজবুত করে। আদর্শের ওপর ভিত্তি করে তৈরি হওয়া পরিচয় কারো খামখেয়ালি আচরণে টলে যায় না। এই উপলব্ধি আপনাকে প্রতিক্রিয়ার চক্র থেকে মুক্ত করে এবং আপনাকে স্বচ্ছতা, শক্তি এবং অটল দিক নির্দেশনা নিয়ে সম্পর্কের পথে চলতে সাহায্য করে। 5 নম্বর, সে কারো পক্ষ নিয়ে কথা বলতে শুরু করে। যখন আপনি কোনো একটি নাম উল্লেখ করেন এবং তার গলার স্বর বদলে যায়, তখন এই পরিবর্তনটি অনস্বীকার্য হয়ে ওঠে। যখন অন্য কোনো ব্যক্তির সাধারণ প্রসঙ্গে সে ব্যাখ্যা দিতে থাকে, অজুহাত দেখায় বা বিরক্ত হয়, তখন আপনি বুঝতে পারেন যে এই প্রতিক্রিয়া পরিস্থিতির তুলনায় অস্বাভাবিক, কারণ নিরপেক্ষতার জন্য কোনো ব্যাখ্যার প্রয়োজন হয় না। আর পক্ষ নেওয়া বা রক্ষা করা মানেই হল সেই ব্যক্তির গুরুত্ব থাকা। এই গুরুত্ব মানসিক বিনিয়োগকে নির্দেশ করে, তা সে স্বীকার করুক বা না করুক। এই মুহূর্তে বেশিরভাগ মানুষ আবেগদাড়িত হয়ে প্রতিক্রিয়া দেখায়। তারা জেরা করে, অভিযোগ করে, ঝগড়া বাড়ায় এবং স্পষ্ট উত্তর দাবি করে। কিন্তু এই উত্তেজনা আপনার নিরাপত্তাহীনতাকে প্রকাশ করে এবং আপনার নিয়ন্ত্রণ ক্ষমতা কমিয়ে দেয়। যদি আপনি গভীরভাবে পর্যবেক্ষণ করেন তবে বুঝবেন যে তার এই রক্ষণাত্মক ভাব দৈব কিছু নয়, বরং এটি সুরক্ষামূলক, কারণ মানুষ সহজাতভাবে সেই জিনিসকেই রক্ষা করে যা তার কাছে গুরুত্বপূর্ণ। আপনার চ্যালেঞ্জ তাকে প্রকাশ দেওয়া নয়, বরং নিজেকে নিয়ন্ত্রণ করা, কারণ আসল পরীক্ষা আপনার ভেতরেই। আপনার অহং জ্বলে ওঠে, গর্বে আঘাত লাগে এবং মন নানা কাল্পনিক পরিস্থিতি তৈরি করতে শুরু করে। তবুও শৃঙ্খলা আপনাকে থামতে, মূল্যায়ন করতে এবং তর্কের বদলে স্থিরভাবে সাড়া দিতে বলে। এই বিরতি প্রতিক্রিয়াকে কর্তৃত্ব থেকে আলাদা করে, আর রাগ বা ক্ষোভের চেয়ে কর্তৃত্ব অনেক বেশি কার্যকরভাবে সম্মান আদায় করে। কথোপকথনটি কল্পনা করুন। আপনি কোনো সহকর্মী বা পরিচিত ব্যক্তির কথা বললেন এবং সে তীক্ষ্ণভাবে উত্তর দিল। পাল্টা অভিযোগ না করে শান্তভাবে বলুন যে আপনি তার পছন্দের স্বাধীনতাকে সম্মান করেন, কিন্তু আপনি খণ্ডিত মনোযোগের জন্য প্রতিযোগিতা করেন না। এরপর কোনো শত্রুতা ছাড়াই সেই আবেগের জায়গা থেকে নিজেকে সরিয়ে নিন। এই সংযম আপনার আত্মবিশ্বাসকে প্রকাশ করে, কারণ এটি প্রমাণ করে যে আপনার মূল্য প্রতিটি কথোপকথনে কারো পক্ষ নেওয়া বা আপনাকে প্রাধান্য দেওয়ার উপর নির্ভর করে না। এখান থেকে এই আত্মদর্শন আরও গভীর হয়, কারণ আপনি নিজেকে প্রশ্ন করেন কেন তার অন্য কারো পক্ষ নেওয়া আপনাকে এত বেশি বিচলিত করছে। এটি কি প্রতিস্থাপিত হবার ভয়, নাকি অপর্যাপ্ততার ভয়, নাকি মর্যাদা হারানোর ভয়? মূল কারণটি চিহ্নিত করার মাধ্যমে আপনি তার উপর নিয়ন্ত্রণ পান, কারণ অপরীক্ষিত ভয় মানুষকে ঝোঁকের বশে কাজ করায়, আর পরীক্ষিত ভয় তার তীব্রতা হারিয়ে ফেলে। তীব্রতা কমে গেলে আপনি কৌশলগতভাবে কাজ করতে পারেন। কৌশলগত কাজ মানে আপনার জীবনের প্রতিটি দিককে এত চমৎকারভাবে শক্তিশালী করা যাতে কোনো প্রতিযোগিতার আর কোনো গুরুত্ব না থাকে। ধারাবাহিক প্রশিক্ষণের মাধ্যমে আপনার শারীরিক শৃঙ্খলা বজায় রাখুন। আর্থিক উন্নতির পথ প্রশস্ত করতে নতুন দক্ষতা অর্জন করুন যা আপনার আয় বাড়াবে। আপনার সামাজিক উপস্থিতি বাড়াতে এমন নেটওয়ার্ক তৈরি করুন যা আপনার উন্নতি এবং উচ্চাকাঙ্ক্ষাকে প্রতিফলিত করে। আপনার দৃষ্টিভঙ্গি এবং যোগাযোগের স্বচ্ছতা গভীর করতে বুদ্ধিভিত্তিক উন্নয়নে বিনিয়োগ করুন। এই উন্নয়নগুলো আপনার অভ্যন্তরীণ আত্মবিশ্বাসকে ভঙ্গুর থেকে দৃঢ় করে তুলবে। আর এই দৃঢ় আত্মবিশ্বাস ঈর্ষা কমিয়ে দেয়, কারণ এটি অন্যের আশ্বাসের বদলে আপনার নিজের উন্নতির প্রমাণের উপর দাঁড়িয়ে থাকে। যখন আপনি দৃঢ় আত্মবিশ্বাস নিয়ে চলবেন তখন আপনি মানসিক পক্ষ নেওয়া নিয়ে তর্ক করা বন্ধ করবেন এবং তার বদলে মানদণ্ড দিয়ে সামঞ্জস্য বিচার করবেন।
আপনার কাছে আনুগত্য, সম্মান এবং পারস্পরিক বিনিময় কেমন হওয়ার উচিত তা স্পষ্টভাবে ঠিক করুন। কোনো হুমকি ছাড়াই শান্তভাবে সেই মানদণ্ডগুলো জানিয়ে দিন। যদি মিল থাকে তবে সমীকরণটি স্থির হবে, আর যদি অমিল থেকেই যায় তবে আঁকড়ে না ধরে বাস্তবতাকে মেনে নিন। মেনে নেওয়া মানে নিষ্ক্রিয়তা নয়, বরং স্বচ্ছতা, কারণ স্বচ্ছতা দীর্ঘস্থায়ী মানসিক বিভ্রান্তি রোধ করে, আর বিভ্রান্তি সেই মনোযোগ নষ্ট করে যা আপনার উন্নতির কাজে লাগত। উন্নতি পরিচয়কে শক্তিশালী করে, আর শৃঙ্খলায় আবদ্ধ পরিচয় বাইরের কোনো ওঠানামায় স্থির থাকে। এই পদ্ধতিটি যখন আপনি নিজের ভেতরে গেঁথে নেবেন, তখন আপনি নিজের মধ্যে একটি পরিবর্তন লক্ষ্য করবেন। সে কার পক্ষ নিচ্ছে তা নিয়ে আপনি আর দুশ্চিন্তা করবেন না। আপনি আচরণের ধরনগুলো নিরপেক্ষভাবে পর্যবেক্ষণ করবেন। বিচ্ছিন্ন কোনো ঘটনায় প্রতিক্রিয়া না দেখিয়ে সময়ের সাথে তার ধারাবাহিকতা লক্ষ্য করবেন। আপনি বুঝতে পারবেন যে বারবার কারো পক্ষ নেওয়া আসলে অগ্রাধিকারের প্রকাশ, আর অগ্রাধিকার থেকেই সিদ্ধান্ত আসে, এবং সিদ্ধান্তই ফলাফল নির্ধারণ করে। আশ্বাসের পেছনে না ছুটে আচরণের ধরন মূল্যায়ন করার মাধ্যমে আপনি আপনার নিজের নিয়ন্ত্রণ ফিরে পাবেন। এই নিয়ন্ত্রণ আপনাকে মনোযোগের জন্য কারো সাথে আপোষ করার বদলে নিজের আদর্শের সাথে মেলে এমন পরিবেশ বেছে নেওয়ার ক্ষমতা দেয়। এই রূপান্তর সম্পর্কের গণ্ডি ছাড়িয়ে আপনার কেরিয়ার এবং ব্যক্তিগত উন্নতির ক্ষেত্রেও ছড়িয়ে পড়ে। আপনি বাইরের অনুমোদনের মোহ ত্যাগ করেন, আপনি পরিমাপযোগ্য উন্নতির দিকে মনোযোগ দেন, আপনি এমন রুটিন তৈরি করেন যা আপনার স্থিতিশীলতাকে মজবুত করে, আর স্থিতিশীলতা জীবনের সব ক্ষেত্রে সম্মান আদায় করে। সম্মান প্রভাব বাড়ায়, এবং প্রভাব সুযোগের দ্বার খুলে দেয়। এই সুশৃঙ্খল প্রক্রিয়ার মাধ্যমে আপনি একটি সম্ভাব্য অস্থির পরিস্থিতিকে নিজের উন্নতির অনুঘটক হিসেবে ব্যবহার করেন। এই উত্তরণ কেবল বাইরে থেকে নয়, ভেতর থেকেও আপনার উপলব্ধি বদলে দেয়, কারণ আপনি চাপের মুখে নিজেকে স্থির রাখতে সক্ষম বলে নিজের উপর বিশ্বাস পান। এই আত্ম উপলব্ধি আরও উন্নতির জ্বালানি যোগায়। মাসের পর মাস এবং বছরের পর বছর এই উন্নতি জমে এমন এক জীবনে রূপ নেয় যা প্রতিক্রিয়ার বদলে উদ্দেশ্যের উপর ভিত্তি করে গড়ে ওঠে। যখন আপনি সেই অবস্থায় পৌঁছবেন, তখন অন্যের পক্ষ নেওয়া বা রক্ষণাত্মক আচরণ আপনার উপর মানসিক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবে, কারণ আপনার নিজের মূল্যের বোধ আর তাদের কথা বা গলার স্বরের উপর নির্ভর করবে না। সেই পর্যায়ে আপনি সম্পর্কের বিচার করবেন প্রাচুর্যের জায়গা থেকে, অভাবের জায়গা থেকে নয়। আর প্রাচুর্য আপনার ভেতর থেকে মরিয়া ভাব দূর করে। মরিয়া ভাবের অনুপস্থিতি আপনার উপস্থিতিকে আরও উজ্জ্বল করে। আত্মনিয়ন্ত্রণের ওপর ভিত্তি করে তৈরি হওয়া সেই উপস্থিতি অত্যন্ত আকর্ষণীয় হয়ে ওঠে। সে নিজেকে সংশোধন করুক বা আরও দূরে সরে যাক, আপনি আপনার মানদণ্ডের সাথে অবিচল থাকবেন। আর এই অবিচল থাকা নির্ভরশীলতার পরিবর্তে শৃঙ্খলার ওপর ভিত্তি করে এক ধরনের প্রশান্তি তৈরি করে। এই প্রশান্তি আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। সঠিক সিদ্ধান্ত আপনার সময় ও শক্তিকে রক্ষা করে। রক্ষা করা সেই শক্তি উচ্চাকাঙ্ক্ষাকে ত্বরান্বিত করে, আর ধারাবাহিক কাজের মাধ্যমে প্রকাশিত সেই উচ্চাকাঙ্ক্ষা কেবল এই পরিস্থিতি নয়, বরং আপনার পুরো জীবন পথ বদলে দেয়। কারণ আপনি বুঝতে পারবেন যে আপনার কাছে সবচেয়ে বড় শক্তি হল নিজের আচরণের ওপর নিয়ন্ত্রণ। এই নিয়ন্ত্রণের মাধ্যমে আপনি নিশ্চিত করেন যে বাইরের কোনো পক্ষ নেওয়া, আনুগত্য বদলে যাওয়া বা কোনো মানসিক পরিবর্তন আপনার ভীতি টলাতে পারবে না। আর সেই ভীতিটিই এমন এক মঞ্চ হয়ে ওঠে যেখান থেকে আপনি উদ্দেশ্য, স্বচ্ছতা এবং অটল দিক নির্দেশনা নিয়ে একটি জীবন গড়ে তোলেন। যদি এই কথাগুলো আপনার অন্তরে গিয়ে আঘাত করে থাকে, যদি আপনি বিভ্রান্তি, পিছু চাওয়া এবং যন্ত্রণার মাধ্যমে শিক্ষা নিতে নিতে ক্লান্ত হয়ে থাকেন, যেখানে সমাজ আপনাকে শক্তির বদলে কেবল সান্ত্বনা দেয়, তাহলে মনে রাখবেন, এটাই আপনার মোড় ঘোরানোর সময়। আপনি যদি চক্রাবর্তের পুনরাবৃত্তি বন্ধ করে শক্তি নিয়ে এগিয়ে যেতে চান, তাহলে নিচে নো মোর চেসিং লিখে প্রকাশ্যে ঘোষণা দিন। এই ভিডিওটি লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন, যাতে আরও অনেক মানুষ যন্ত্রণার মাধ্যমে শেখার আগেই এই সত্যগুলো জানতে পারে। ব্রেকআপের পরে বাইরে থেকে সে খুব স্ট্রং দেখায়, চুপচাপ, ঠান্ডা, উদাসীন। কিন্তু ভিতরে একটা ভয়ানক যুদ্ধ চলছে। একদিকে তার অহংকার বলে, মাথা নোয়াবি না, ফিরে যেও না, নিজের মর্যাদা রক্ষা করো। আর অন্যদিকে তার অনুভূতিগুলো ফিসফিস করে, ওকে মনে পড়ছে কিছু অসম্পূর্ণ রয়ে গেছে। এই যুদ্ধটাই বাইরে থেকে কেউ দেখে না, কিন্তু এই যুদ্ধটাই ঠিক করে দেয় সে আবার ফিরে আসবে নাকি চিরতরে নিজের কাছে হার মানবে। এই ভিডিও ব্রেকআপের গল্প নয়, এটা ওই মানুষের মনের ভেতরে চলছে এমন একটা যুদ্ধের গল্প, যিনি তোমাকে ছেড়ে গেছে, কিন্তু আজও শান্তিতে নেই, জিপে আছো। আর ঠিকভাবে শোনো, এই যুদ্ধে ইগো আর ফিলিংস দুজনেই জিততে পারে না। শেষ পর্যন্ত জিতবে শুধু একজন। কে আর কেন? হ্যালো বন্ধুরা, আমি তোমাদের প্রিয় মাইন্ড গ্লোরি। ভিডিও শুরু করার আগেই, যদি তোমাদের এমন রিয়েল আর গভীর টপিকস পছন্দ হয়, তাহলে এই ভিডিওটা লাইক করে দাও। আর যদি চ্যানেলটা নতুন হয়, তাহলে সাবস্ক্রাইব করে নাও, যাতে এমন কোনো ভিডিও মিস না হয়। পার্ট 1, যখন ভিতরের লড়াই তীব্র হয়ে যায়। ব্রেকআপের পরে সবচেয়ে বড় মিথ্যা যেটা বলা হয় সেটা হলো সব ঠিক আছে। না,
কিছুই ঠিক থাকে না। যে মানুষ তোমাকে ছেড়ে গেছে সে বাইরে থেকে যতই নর্মাল দেখাক, ভিতরে তার সবচেয়ে বেশি গণ্ডগোল তখনই শুরু হয়, কারণ এখন তার সামনে দুইটা আওয়াজ আছে। একটাই বলে তুই স্ট্রং, তুই ঝুঁকে যাবি না, তুই ফিরে যাবে না। আর অন্যটা খুব ধীরে বলে, এত ধীরে যে সে নিজেও মানতে চায় না। তার অভ্যাস এখনও আছে, কিছু কথা আজও মনে পড়ে, হয়তো আমি খুব দ্রুত হাল ছেড়ে দিয়েছিলাম। এখান থেকেই আসল লড়াই শুরু। অহংকার কখনো চিৎকার করে না, অহংকার তোমাকে আবেগী হতে দেয় না। অহংকার বলে যদি তুই চলে গেলে তাহলে হারবি, মানুষ কি ভাববে, তার ছাড়াও তো বাঁচতে হয়। আর ঠিক এই ইগো তাকে বাইরে থেকে ঠান্ডা, চুপচাপ, আনবদার্ড বানিয়ে দেয়। কিন্তু ভালো করে ভাবো তো, যদি সত্যিই কোনো পার্থক্য না পড়তো তাহলে বারবার নিজেকে স্ট্রং প্রমাণ করার দরকার পড়তো কেন? এইখানেই প্রথম ফাটল পড়ে। ফিলিংস কোনো সিনেমার জিনিস না, ফিলিংস প্র্যাকটিক্যাল। ফিলিংস হঠাৎ এমন মুহূর্তে আসে যখন রাতে ফোন আনলক হয়, যখন কোনো গান বেকারেই ভারী লাগতে শুরু করে, যখন কারো সঙ্গে কথা বলতে বলতে মন অন্য কোথাও থাকে। ফিলিংস কিছু চায় না, শুধু রিমাইন্ড করায়। আর ঠিক এই জিনিস ইগোকে ব্যথা দেয়। এখন ভালো করে শোনো, অহংকার কখনো একাই জিততে পারে না, কিন্তু অনুভূতিও তাড়াতাড়ি জিততে পারে না। তাই যে মানুষ বাহির থেকে চুপচাপ থাকে সে ভিতরে সবচেয়ে বেশি গোলমাল করে। সে নিজের সঙ্গে প্রশ্ন করে, আমি কি ঠিক ছিলাম? যদি সে সত্যি সামনে এগিয়ে যায় তাহলে আমি কি বদলে গেছি? আর এই প্রশ্নগুলো তাকে শান্তিতে বসতে দেয় না। যেদিন সে বুঝতে পারে যে তুমি আর প্রতিক্রিয়া দিচ্ছ না, সেই দিন তার অহংকার সবচেয়ে বেশি প্যানিক করে। কারণ অহংকারকে লড়াই চাই, প্রতিক্রিয়া চাই, প্রমাণ চাই যে সামনের মানুষ এখনও জড়িত আছে। নীরবতা অহংকারকে মেরে ফেলে আর ফিলিংসকে জীবিত রাখে। এখন সে মানুষ বারবার মনে করবে, বিনা কারণ চেক করবে, নিজেকে ব্যস্ত দেখানোর চেষ্টা করবে, কিন্তু একটাই করবে না, নিজেই মানবে যে তার কাছে এটার গুরুত্ব আছে। আর এই ভিতরের দ্বন্দ্বই তাকে ধীরে ধীরে দুর্বল করে। সত্যি বলি, কখনো কি তোমার মনে হয়েছে যে সামনে যে মানুষটা স্ট্রং দেখাচ্ছিল কিন্তু ভিতর থেকে পুরোপুরি ভেঙে পড়েছিল? যদি হ্যাঁ, তাহলে তুমি জানো এই যুদ্ধটা কতটা বিপজ্জনক। এখন ভালো করে শোনো, এই যুদ্ধে যে যত তাড়াতাড়ি অহংকার ছেড়ে দেয় সে হারায়, যে ফিলিংসকে অবহেলা করে সেও হারায়। তো জিতে কে? জিতে সেই মানুষ যে সামনে ওকে নিজের সাথে লড়তে দেয়। আর এইটাই আমরা পরের অংশে খুলব, যে এই লড়াই কোন মোড়ে ঘুরে যায় এবং ফিরে আসার চিন্তা কোথা থেকে জন্ম নেয়। এখন থেকে ব্যাপারগুলো আরও ঝুঁকিপূর্ণ হয়ে যায়। এখন ইগো আর ফিলিংস শুধু তর্ক করে না, এখন তারা একে অপরকে স্যাবোটাজ করতে শুরু করে। ইগোকে এ ব্যাপারে কোনো মাথা ব্যথা হয় না যে তুমি তাকে মনে করো কিনা। ইগোকে ব্যথা লাগে যখন দেখে তুমি তাকে মনে না করেও সুখী দেখাচ্ছ। এটাই সেই পয়েন্ট যেখানে ইগো কাঁপতে শুরু করে, কারণ ইগোর পুরো পরিচয় এটাই তার উপর নির্ভর করে। আমার ছাড়া সে অসম্পূর্ণ। আর যেদিন এই ভ্রান্তি ভেঙে যায়, ইগো প্যানিক মোডে চলে যায়। অনুভূতিগুলো কোনো নাটক করে না, ওগুলো চুপচাপ প্রশ্ন তোলে, যদি সে সত্যি এগিয়ে যায় তাহলে কি আমি সত্যি বদলে যাব? আমি কি এতটা বিশেষ ছিলাম না? আর এই প্রশ্নগুলো ইগোকে ভিতর থেকে খেয়ে ফেলে। এই পর্যায়ে মানুষ হঠাৎ পুরনো চ্যাটস মনে করতে শুরু করে, বিনা কারণে অনলাইন স্ট্যাটাস দেখতে থাকে এবং নিজের সঙ্গে মিথ্যা বলে যে স্রেফ দেখছিলাম। কিন্তু সত্য হলো, অনুভূতিগুলো এখন নিয়ন্ত্রণ নিতে শুরু করেছে। এবার একটা অদ্ভুত সময় আসে। ওটাই মেসেজ করতে চায়, কিন্তু ইগো থামাচ্ছে। ইগনোর করতেও চায়, কিন্তু ফিলিংস শান্ত থাকতে দিচ্ছে না। তো সে কি করে? স্টোরি দেখবে কিন্তু রিয়্যাক্ট করবে না, অনলাইনে থাকবে কিন্তু কথা বলবে না, অন্য কারোর সঙ্গে খুশি দেখাবে কিন্তু সেটা ফেক হবে। আর এই কনফিউশন তার মনকে ভেতর থেকে ক্লান্ত করে দেয়। যে মানুষ সত্যি মুভ অন করে ফেলেছে তাকে প্রমাণ করার দরকার পড়ে না, কিন্তু যে মানুষ অভিনয় করছে সে প্রতিটা মুভ দিয়ে কিছু প্রমাণ করতে চায়। আর এই প্রমাণ করে যে ভেতরের লড়াই এখনও শেষ হয়নি। এখন লক্ষ্য করো, যেদিন তুমি প্রশ্ন করা বন্ধ করে দাও, উত্তর অপেক্ষা করো না আর বদলা না নিয়ে চুপ থাকো, ঠিক সেই দিনেই ক্ষমতা চুপি চুপি বদলে যায়। কারণ তখন লড়াই একতরফা হয়ে যায়। তুমি বাইরে চলে এসেছো, ও ভিতরে আটকে আছে। এখন অহংকার শেষ চেষ্টা করে। ও বলে, যদি আমি যোগাযোগ করি তাহলে আমার মর্যাদা কমে যাবে, যদি আমি মাথা নত করি তাহলে আমি হারব। কিন্তু অনুভূতিগুলো তখন অনেক শক্তিশালী হয়ে গেছে। তাই মানুষ রাতে বেশি অশান্ত থাকে, ছোট ছোট ব্যাপারে রেগে যায় আর একাকিত্ব থেকে ভয় পেতে শুরু করে। এখান থেকেই ফাটল দেখা দিতে শুরু করে। যেদিন ওর মনে হয় যে ও আর আমাকে প্রুফ দিতে চায় না, সেই দিন ইগো ভেঙে পড়ে। কারণ ইগো সবচেয়ে বেশি কষ্ট পায় এই কথা থেকে যে সে আর তোমার মনের কেন্দ্রে নেই। তোমার কি কখনো এমন মনে হয়েছে যে যে মানুষটা সবচেয়ে বেশি উপেক্ষা করত আসলে ও ভিতর থেকে সবচেয়ে বেশি দ্বিধাগ্রস্ত ছিল? যদি হ্যাঁ, তাহলে তুমি বুঝতে পারো এই লড়াইটা কতটা রিয়াল।
এখন পরের প্রশ্ন ওঠে, যদি ইগো ভেঙে পড়ে আর অনুভূতি শক্তিশালী হয়ে যায়, তাহলে প্রথম পদক্ষেপ কে নেয়, আর সেই পদক্ষেপ কেমন হয়? সরাসরি মেসেজ না কোনো নীরব সংকেত? ঠিক এখানেই পরের অংশ শুরু হবে। বন্ধুরা, এক ছোট কথা বলতে চাই। এই মুহূর্তে আমার একটু টাকার দরকার জরুরি কাজে, তাই তোমাদের সাথে খোলাখুলি কথা বলছি। তোমাদের মন যদি চায় আর সম্ভব হলে একটু সাহায্য করতে পারো, কিন্তু একটা কথা স্পষ্ট করে বলি, কোনো জোর বা বাধ্যবাধকতা নেই। যদি তোমার এখন দেওয়ার ক্ষমতা না থাকে, তাও একদম ঠিক আছে। তুমি এখানে বসে ভিডিও দেখে শোনো, বুঝো, সেটাই আমার জন্য অনেক বড় কথা। সেই সাপোর্টেই আমি আগেই অনেক খুশি। কিন্তু যদি আপনার মনে হয় হ্যাঁ, আমি একটু সাহায্য করতে পারি, তাই কমেন্টে ইউপিআই আইডি পিন করে দিয়েছি, আর ডেসক্রিপশনেও দিয়েছি, স্ক্রিনেও দেখাচ্ছে। ওই আইডির মাধ্যমে আপনি সাপোর্ট করতে পারবেন। যতটুকু ভালো লাগে ততটুকুই। এই সময় আমার একটু সাহায্যের দরকার, তাই আপনাদের সাথে সোজা সাপটা কথা বলছি। আর যদি সাহায্য করতে না পারেন, কোনো সমস্যা নেই, আপনার এখানে থাকা আমার জন্যেই অনেক। আর যদি ইউপিআই দিয়ে সাহায্য করেন, একবার কমেন্টে জানিয়ে দেবেন। এখন চলুন আবার সেই কথায় ফিরে যাই, যার জন্য আপনি এখানে আটকে আছেন। পার্ট 2। তখন যখন অহংকার দেখা দেয়, কিন্তু অনুভূতিগুলো নিয়ন্ত্রণে চলে এসেছে। এখন এখানে গল্পটা পরিষ্কার হয়ে যায়। পার্ট 1-এ অহংকার আর অনুভূতি লড়াই করছিল, কিন্তু পার্ট 2-এ ধীরে ধীরে বিজয় ঠিক হতে শুরু করে। আর মজার ব্যাপার হচ্ছে, যাকে মনে হয় সে জিতছে, আসলে সে হারছে। বাইরে থেকে শান্ত আর ভিতর থেকে ভাঙাচোরা মানুষ। এখন বাইরে থেকে এমন দেখায় যেন তার কোনো গুরুত্বই নেই, সে ব্যস্ত, সে সামনে এগিয়ে গেছে। কিন্তু ভিতরে কি চলছে? ভিতরে একটা চলমান তুলনা। সে এখন কেমন আছে? হয়তো বেশি খুশি তো নয়। যদি সে আমাকে সত্যিই ছেড়ে দিল? এখান থেকেই শুরু হয় নিজের মর্যাদার নাটক। অহংকার আর বলে না আমার কোনো ব্যাপার নেই। অহংকার এখন চতুর হয়ে যায়, বলে আমি বিরক্ত করতে চাই না, আমি পরিণত, আমি কিছু স্পেস দিচ্ছি। কিন্তু আসলে সেটা স্পেস না, ভয় আছে। ভয় এই কথা নিয়ে যে হয়তো উত্তর আসবে এমন যা অহংকার সামলাতে পারবে না। এখন একটা খুব সাধারণ ব্যাপার ঘটে। সে ভাবে যদি সে আমাকে মিস করত, নিজে বলতো। যদি আমি গুরুত্বপূর্ণ হতাম, সে যোগাযোগ করত। আর এখানেই দুই অহংকার ফাঁদে আটকে যায়। কেউ কিছু বলে না, কিন্তু দুজনেই ভাবছে সাইলেন্ট যুদ্ধ চলছে। এখন পরিস্থিতি বদলাচ্ছে। সে তোমার স্টোরি স্কিপ করে না, শুধু রিয়্যাক্ট করে না। তোমার নামের নোটিফিকেশন এলে স্ক্রিন অনেকক্ষণ খোলা থাকে। হঠাৎ পুরনো গানগুলো মনে পড়ে যায়, আর এই ফিলিংগুলো ধীরে ধীরে শক্তি নিয়ে মাথাচাড়া দেয়। অহংকার এখন শুধু গার্ড, চালক নয়। এখন বুঝতে পারে, যদি আমি এতটা শক্তিশালী হই, তাহলে এই সব অনুভবই করতাম না। আর এই উপলব্ধি অহংকে চুপ করিয়ে দেয়, কারণ এখন তুলনা শেষ হয়ে যাচ্ছে। এখন সে ভাবছে আমি ভালো না, সে নয়, আমরা আলাদা। কেন হলো? এখান থেকেই রিটার্ন থট জন্ম নেয়। কিন্তু মনে রাখতে হবে, রিটার্ন সবসময় মেসেজ থেকে আসে না। প্রথম সিগন্যাল হয় হঠাৎ করে কোনো কনসার্ন বা ফেক কারণে হ্যালো বলা, বা একদম র্যান্ডম কোনো কথা বলা। কেন? কারণ ইগো এখনও ভয় পাচ্ছে, কিন্তু ফিলিংস আর চুপ থাকতে পারছে না। যদি কেউ সত্যিই এগিয়ে গিয়ে থাকে, তাহলে তার পিছনে তাকানোর দরকার পড়ে না। কিন্তু যে বারবার পিছনে তাকায়, সে আসলে এগোচ্ছে না। যদি তুমি এখনও ভিডিওতে থাকো, তাহলে মানে এটা তোমার গল্পকে স্পর্শ করছে। তাই একে এভাবে ছেড়ে দিও না। সামনে যা আসছে সেটাই আসল ক্ল্যারিটি। মিলবে। তুমি কি কখনো অনুভব করেছ যে যেই মানুষটা সবচেয়ে বেশি ইগো দেখায়, আসলে ওটাই ভিতর থেকে সবচেয়ে বেশি ভেঙে পড়ে? এখন এখান থেকে মানুষ নিজেকে ঠকাতে শুরু করে। সে জানে কিছু ভুল হচ্ছে, কিন্তু স্বীকার করতে চায় না, কারণ স্বীকার করার মানে ইগোকে মানা যে সে ভুল ছিল। এখন ইগো বলে না আমার কিছু যায় আসে না। ইগো চালাক হয়ে যায়, বলে আমি আগের মতো মানুষ আর নই, আমি বদলে গেছি, এখন আমাকে কেউ সহজে প্রভাবিত করতে পারবে না। কিন্তু সত্য হলো, যদি সত্যিই কিছু যায় আসে না, তাহলে বারবার নিজেকে বোঝানোর দরকারই হয় না। কেন লাগে? ঠিক এখানেই অহংকার ধরা পড়ে। এখন অনুভূতিগুলো আর স্মৃতি ফেরায় না, এখন অনুভূতিগুলো খালি ভাব দেখায়। এমন একটা খালি ভাব যেখানে কাউকে কিছু শেয়ার করার ইচ্ছে হয়। কোনো ছোট জয়ের খুশি কেউ উদযাপন করে না, আর কেউ জিজ্ঞেস করে না আজকের দিন কেমন গেল। আর ঠিক এখানেই মানুষ সবচেয়ে বেশি ভেঙে পড়ে। আগে চুপ থাকা শক্তি মনে হতো, এখন চুপ থাকা ভারী লাগতে শুরু করে। এখন সে ভাবে এতদিন হয়ে গেল, ও তো কিছু বলল না, সত্যিই কি ওর কোনো ফারাক পড়ে না? ঠিক এখানেই প্রথমবার অহংকার কাঁপতে শুরু করে, কারণ অহংকার সবসময় মনে করে আমি গুরুত্বপূর্ণ। যখন কনফার্ম হয় না, তখন উদ্বেগ শুরু হয়। তারপর একটা সময় আসে যখন মানুষ নকল সাধারণ হয়ে যায়।
বাইরে হাসে, বন্ধুদের সাথে চিল করে, সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ হয়, কিন্তু ভিতর থেকে একটা লাইন বারবার চলে। এইসব দেখানোর দরকার কেন পড়ছে? আর এই অনুভূতিগুলো চুপচাপ জিতে যায়। তারপর সে বুঝতে শুরু করে, যদি আমি সত্যিই ভুল হতাম তাহলে এসব অনুভবই করতাম না। আর এই উপলব্ধি ইগোকে সবচেয়ে বেশি আঘাত দেয়, কারণ ইগো তখনই হেরে মানে যখন তার কাছে কোনো যুক্তি থাকে না। নিয়ন্ত্রণ সেই মানুষের হাতে থাকে না যে বেশি কথা বলে, কন্ট্রোল তারই হাতে থাকে যার ছাড়া জীবন চলতে দেখায়। আর যতই সে দেখে তুমি রিয়্যাক্ট করছো না, তোমার চস হচ্ছে না, তুমি এক্সপ্লেন করছো না, ততই তার ভিতর ইমব্যালেন্স বাড়তে থাকে। যে মানুষটা ভাবছে সে তোমাকে ইগনোর করছে, আসলে সে নিজেকে ইগনোর করার চেষ্টা করছে, আর এই চেষ্টা বেশি দিন টেকে না। এখন ইগো শেষ একটা অজুহাত বানায়, হয়তো এটা একটা ফেজ, সবার সাথেই হয়, একটু সময় লাগবে। কিন্তু এখন ফিলিংস আর অপেক্ষা করে না, ফিলিংস এখন প্রশ্ন করে না, এখন তো জবাব চায়। ফিরতি মেসেজ আগে আসে না, ফিরতি আসতে একটা ভাবনা লাগে আগে, একটা ভাবনা যা বারবার আসে। যদি একবার কথা বলি, যদি খোঁজ নিই, যদি শুধু হ্যালোও বলি। আর ঠিক তখনই এই অহংকার শেষবারের মতো ভেঙে পড়ে। কখনো কি মনে হয়েছে যে মানুষটা বলেছিল আমি ঠিক আছি, সে আসলে সবচেয়ে বেশি অস্থির ছিল? যদি হ্যাঁ, তাহলে তুমি বুঝতে পারো এই স্টেজটা কতটা বাস্তব। এখন পরের অংশটা আরও ঝুঁকিপূর্ণ, কারণ এখন প্রশ্ন আর সেটা ভাববে কিনা না, এখন প্রশ্ন হলো অহংকার দুর্বল হলে প্রথম প্রতিক্রিয়া কেমন হয়, আর সে কি করবে? অ্যাকশন কি সত্যিই ইমানদার হয়, নাকি শুধু একটা পরীক্ষা? পার্ট 3, যখন ইগো চুপ হয়ে যায় আর আসল সমস্যা শুরু হয়। এখন পর্যন্ত একটা ব্যাপার পরিষ্কার হয়ে গেছে, যে মানুষটা বাইরে থেকে মজবুত দেখাচ্ছিল এখন ভিতর থেকে আর ততটা মজবুত নেই। কিন্তু খেয়াল করো, এই স্টেজটা ভালোবাসার নয়, এটা লস বুঝার স্টেজ। আর এইটাই সবচেয়ে অস্বস্তিকর। এখানে একটা খুব কমন ভুল ধারণা ভেঙে পড়ে। মানুষ ভাবেন যখন ওর তোমাকে মনে পড়বে সে ভালোবাসা নিয়ে আসবে। না, যখন ওর তোমাকে মনে পড়ে তখন প্রথম যা ভেঙে যায় সেটা ইগো নয়, ওর কন্ট্রোল। কারণ এখন সে মনে করতে শুরু করে যে তুমি আগাম আন্দাজ করছো না, তুমি পাওয়া যাচ্ছে না, তুমি কিছু বুঝিয়ে বলছো না, আর সব কিছু নিয়ন্ত্রণ হয় আগাম অনুমানের ওপর। এখন একটা মিষ্টি কিন্তু বিপজ্জনক ব্যাপার আছে। সে তোমাকে মিস করে এমনটাই নয় যে তুমি কত ভালো ছিলে, সে তোমাকে মিস করে কারণ তুমি তার জন্য সেফ ছিলে। আর যখন সেফ জিনিসগুলো চলে যায় তখন মানুষ ভয় পায়। এই পর্যায়ে সে হঠাৎ সাধারণ স্বরে কথা বলবে, পুরানো জোকস রিহার্স করবে, এমনভাবে আচরণ করবে যেন কিছুই হয়নি। আর সামনে বসা ভাববে হয়তো সব ঠিকঠাক হয়ে যাচ্ছে। না, এটা ঠিক হওয়া নয়, এটা ক্ষত দূর হওয়া। কন্ট্রোল আছে, এখন ভালো করে বোঝো। যদি সব ঠিক থাকতো তাহলে ব্যাপারটা ক্লিয়ার হতো, যদি সব ঠিক থাকতো তাহলে দিক নির্দেশনা থাকতো। কিন্তু এখানে শুধু আরাম আছে, স্পষ্টতা নেই। যে মানুষ সত্যিই তোমার দরকার সে ঝুঁকি নেয়, আর যে ঝুঁকি নেয় না সে শুধু ক্ষতির ভয় পায়, সম্পর্কের ভয় নয়। এখন এই পর্যায়ে সেই মানুষ একটা কাজ তো করবেই, সে তোমাকে মানসিকভাবে পরীক্ষা করে। তোমার টোন কেমন, তোমার এনার্জি কতটা উষ্ণ, তুমি আগের মতো কি খোলাখুলি আছো নাকি না। আর যদি তুমি একটু বেশি উপলব্ধ হয়ে যাও সে ভিতর থেকে আরাম বোধ করে, কারণ সে নিশ্চিত হয়ে যায়। মিলেই যায়, এখনও অপশান খোলা আছে। মানুষ ভাবে যদি আমি একটু ভালোবাসা দেখাই তাহলে সে ফিরে আসবে, কিন্তু ভালোবাসা দেখানো তখনই কাজ করে যখন কমিটমেন্ট থাকে। এখানে তো কমিটমেন্ট নেই, এখানে শুধু দোয়াশা আছে। ফিলিংস ফিরে আসা মানে এটা না যে ইন্টেনশনও ফিরে এসেছে, আর এটাই বেশিরভাগ মানুষ বুঝতে পারে না। এখন এই স্টেজে তোমার মধ্যেও পরিবর্তন আসে। এখন তুমি বেশি প্রশ্ন করো না, বেশি ব্যাখ্যা দাও না, বেশি প্রমাণ দাও না। আর এই নীরবতা বাধ্যতামূলক নয়, এটা স্পষ্টতা। কারণ এখন সে ভাবছে তুমি অবজার্ভ করছো, আর অবজার্ভ করা মানেই সব সময় সুবিধার থাকে। এখন আরেকটা অস্বস্তিকর সত্য, যেদিন ও মনে করে যে এই মানুষটা এখন ইমোশনালি ফ্রি, সেদিন ওর দুটো ভয় ঘিরে ধরে, হারানোর ভয়, বদলানোর ভয়। আর এই দুই ভয়ই ইগোকে ভেঙে দেয়। কখনো ও খুব উষ্ণ থাকবে, কখনো একদম ঠান্ডা। এই মুড সুইংস না, এটা ভেতরের লড়াইয়ের লক্ষণ। এখানে অনেকেই ভুল করে, কারণ তারা কনসিস্টেন্সিকে ভালোবাসা মনে করে। কিন্তু কনসিস্টেন্সি যদি স্পষ্ট না হয় তাহলে সেটা শুধু আরামদায়ক সময় কাটানো ছাড়া কিছু নয়। তুমি কি লক্ষ্য করেছ কখনো কেউ তোমায় হারানোর ভয়ে ভয় পায়, কিন্তু কমিট করতেও ভয় পায়? তাই সে সবচেয়ে কনফিউজিং ভার্সন হয়ে যায়। যদি হ্যাঁ, তাহলে তুমি ঠিক সেই স্টেজ পার করে এসেছো যেখানে সে ফিরে আসার কোনো লক্ষণ নেই, কিন্তু চলে যেতে দিচ্ছে না। এখন এখান থেকে গল্পটা আরও বেশি অস্বস্তিকর হয়ে যায়, কারণ সেই মানুষটা না পুরোপুরি দূরে, না পুরোপুরি কাছে, আর এই অবস্থায় সবচেয়ে বেশি মাথা ঘামায়। এখন একটা কথা মন দিয়ে বোঝো, যদি কেউ সত্যিই তোমাকে চায় তাহলে সে তোমাকে নিয়ে স্পষ্ট হয়,
আর যদি কেউ সত্যিই তোমাকে ছেড়ে গিয়েছিল তাহলে সে একদম গায়েব হয়ে যেত। কিন্তু এখানে না, এই তো সেটাই। তাহলে প্রশ্ন উত্থাপন হয়, এটা আসলে কি? সে তোমাকে ব্যাকআপ হিসেবে রাখছে না, সে তোমাকে একটা ইমোশনাল কুশন হিসেবে রাখছে, এমন একটা জায়গা যেখানে সে পড়তে পারে যদি বাকি সব কিছু ফেল হয়ে যায়। আর এইটাই সবচেয়ে বেশি ব্যথা দেয়। এখন এই ফেজে সে একটা আলাদা ধরনের কথা বলে। ভালো করে শোনো, আমি কনফিউজড, আমি নিজেও জানি না আমি কি চাই, চলো জিনিসগুলো ফ্লোতে যেতে দিই। এটা সততা না, এটা ডিসিশন এড়ানো। কারণ ডিসিশন নেওয়া মানে একটা জিনিস হারানো, আর সে সেটা হারাতে চায় না, সে শুধু ঝুঁকি নিতে চায়। এখন এখানে বেশিরভাগ মানুষই নিজেরাই নিজেকে বোঝায়, অন্তত কথা তো বলছে, পুরোপুরি উপেক্ষা তো করছে না। আর এখান থেকেই ধীরে ধীরে নিজের সম্মান হারাতে থাকে। যে মানুষ সত্যিই তোমাকে হারানোর ভয় পায়, সে তোমাকে অনিশ্চয়তার মধ্যে রাখে না। আর যে তোমাকে অনিশ্চয়তার মধ্যে রাখে, সে নিজের আরামের কথা ভাবছে, তোমার নয়। এখন এই স্তরে সে তোমার ধৈর্য দেখছে। তুমি কতক্ষণ প্রশ্ন না করে থাকতে পারো, তুমি কখন আবেগপ্রবণ হয়ে পড়ো, তুমি কখন নিজেকে সঠিক প্রমাণ করতে শুরু করো। আর প্রতিবার সে নিজের অবস্থান সামঞ্জস্য করে। কখনো কখনো হঠাৎ করেই যত্নশীল হয়ে যাবে। খেয়েছ? সব ঠিক আছে? আজ একটু অফ মনে হচ্ছে। আর তুমি ভাবছ হয়তো সত্যিই পার্থক্য পড়ছে, কিন্তু পার্থক্য পড়ছে ফিলিংসে, ইন্টেনশনে না। এখন মনোযোগ দাও। যত্ন কিন্তু স্পষ্টতা ছাড়া শুধু আরাম দেয়, কমিটমেন্ট দেয় না। এখন তুমি ইমোশনাল আপডেট দেওয়া বন্ধ করে দাও, প্রতিটা মেসেজের মানে খোঁজা বন্ধ করে দাও, আর নীরবতাকে ভয় পাও না। এই পরিবর্তন শোরগোল করে না, কিন্তু প্রভাব অনেক গভীর। কারণ এবার প্রথমবার সে নিজেকে অনিশ্চিত মনে করে। এখন সে ভাবছে যদি এটা সত্যি এগিয়ে যায় তাহলে, আর এইটাই ভাবতে থাকে। ইগো ভয়কে ট্রিগার করে, না যে ভয় ইগোকে। ইগো বলে আমি মূর্খতা দেখাবো না। ভয় প্রশ্ন করে যদি আমি হারি তাহলে কি হবে? আর যখন ভয় জোড়াজুড়ি করে তখন আচরণ বদলে যায়। তখন সে পরোক্ষভাবে মনোযোগ খোঁজে, রেসপন্স টাইম লক্ষ্য করে, তোমার লাইফে পরিবর্তন অনুভব করতে শুরু করে। তবুও অস্পষ্ট থেকে যায়। কেন? কারণ স্পষ্ট হওয়া মানে ঝুঁকি নেওয়া। মানুষ ভাবে যদি আমি একটু উষ্ণতা দেখাই তাহলে সে আরাম বোধ করবে। কিন্তু এই পর্যায়ে আরাম দেওয়া কোনো সেশন নয়। আরাম দিলে সে আরও দেরি করে। যেদিন তুমি এটা বুঝতে পারবে যে এই মানুষটা আমাকে চায় কিন্তু দাম দিতে চায় না, ঠিক সেই দিন থেকেই তুমি মানসিকভাবে মুক্ত হতে শুরু করো। এখন পুরো পাওয়ারই উল্টে যায়। এখন সে তোমাকে বুঝতে চায় আর তুমি পরিস্থিতি বুঝে গেছো। কখনো মনে হয়েছে কেউ তোমাকে হারাতে চায় না কিন্তু তোমাকে বেছে নেওয়ার সাহসও করে না? যদি হ্যাঁ, তাহলে তুমি এই ফেজের মধ্যে দিয়ে যাচ্ছ। এখন পরের অংশটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এখন ওই মানুষটা হয় শেষ পর্যন্ত এগিয়ে আসবে অথবা এক শেষ কৌশল খেলবে যাতে সে তোমাকে আবার ইমোশনাল লুপে ফেলে দিতে পারে। আর অধিকাংশ মানুষ এখান থেকেই সব কিছু হারিয়ে ফেলে। এখান থেকেই পরের অংশ শুরু হয়, পার্ট 4, যখন সে শেষবার নিজের সঠিক প্রমাণ করার চেষ্টা করে। এখন পর্যন্ত একটা কথা স্পষ্ট হয়ে গেছে, সেই মানুষ পুরোপুরি হারায়নি, পুরোপুরি ফিরে আসেনি, এবং এখন তার ভেতর একটা চাপ তৈরি হয়েছে। এই চাপ ভালোবাসার নয়, এই চাপ সেলফ ইমেজের। এখন বোঝো এখানে কি চলছে। এই পয়েন্টে তার ভেতরে দুটো কথা সংঘর্ষ করে, আমি ভুল হতে পারি না, কিন্তু আমি এটা হারাতেও পারি না। আর এই বিরোধিতা তার আচরণকে অদ্ভুত করে তোলে। প্রথমে ইগো চুপ ছিল, এখন ইগো নিজের বেকায়দা ঠিক করার চেষ্টা করছে। এখন সে এমন কিছু বলছে যেন আমি কখনো তোমাকে আঘাত দেওয়ার ইচ্ছে রাখিনি, পরিস্থিতি এমনই ছিল, তুমি নিজেও বুঝতে পারোনি। এই কথাগুলো মাফ চাইবার মতো নয়, এটা ইমেজ ঠিক করার চেষ্টা মাত্র। সে প্রমাণ করতে চায় যে ভুল হয়েছে, হলেও পুরোপুরি তার দায় নেই, কারণ দায় নিলে তাকে বদলাতে হবে। আর বদলানো ইগোকে সবচেয়ে বেশি ভয় দেখায়। মানুষ মনে করে কমপক্ষে মান নিচ্ছে, কিন্তু ভালো করে দেখো, মানা আর গ্রহণ করা দুটো আলাদা জিনিস। এখানে সে ভুল মানছে কিন্তু তার পরিণতি নিচ্ছে না, আর ফলাফল কোনো পরিবর্তন হয় না। এখন সে তোমাকে মানসিকভাবে বিভ্রান্ত করে। কিভাবে? কখনো বলে তুমি খুব পরিপক্ক, আর পরের মুহূর্তেই কিন্তু তুমিও একটু বেশি আশা করে ফেলো। এই মিশ্র প্রতিক্রিয়া তোমাকে নিজের উপর সন্দেহ করতে বাধ্য করে। সে সামনে থাকা ব্যক্তিকে বেশি শক্তি দিয়ে দেয়। এখন সে চায় তুমি মেনে নাও, হয়তো আমি একটু বেশি করেছিলাম। আর যদি তুমি এটা মেনে নাও তাহলে তার অহংকার শান্ত হয়, কারণ তখন দায়িত্ব সমান হয়ে যায় আর সে বাঁচে। কারণ এখানে সম্পর্ক বাঁচে না, প্যাটার্ন রিসেট হয়। যদি এখানে অহংকার বাঁচে তাহলে আগেও তাই সাইকেল চালাবে। এই স্টেজে তোমার কাজ কি? না লড়াই, না বোঝানো, না প্রমাণ, শুধু একটা জিনিস, স্পষ্টতা কিন্তু কোমলতা ছাড়া। মানে তুমি শোনো, তর্ক করো না, যুক্তি দাও না, কিন্তু এক্ষুনি রাজিও হয়েও না। এখন ইগো নিজের বেকায়দা ঠিক করার চেষ্টা করছে। এখন সে এমন কিছু বলছে যেন আমি কখনো তোমাকে আঘাত দেওয়ার ইচ্ছে রাখিনি, পরিস্থিতি এমনই ছিল,
তুমি নিজেও বুঝতে পারোনি। এই কথাগুলো মাফ চাইবার মতো নয়, এটা ইমেজ ঠিক করার চেষ্টা মাত্র। সে প্রমাণ করতে চায় যে ভুল হয়েছে, হলেও পুরোপুরি তার দায় নেই, কারণ দায় নিলে তাকে বদলাতে হবে, আর বদলানো ইগোকে সবচেয়ে বেশি ভয় দেখায়। মানুষ মনে করে কমপক্ষে মান নিচ্ছে, কিন্তু ভালো করে দেখো, মানা আর গ্রহণ করা দুটো আলাদা জিনিস। এখানে সে ভুল মানছে, কিন্তু তার পরিণতি নিচ্ছে না, আর ফলাফল কোনো পরিবর্তন হয় না। এখন সে তোমাকে মানসিকভাবে বিভ্রান্ত করে। কিভাবে? কখনো বলে তুমি খুব পরিপক্ক, আর পরের মুহূর্তেই কিন্তু তুমিও একটু বেশি আশা করে ফেলো। এই মিশ্র প্রতিক্রিয়া তোমাকে নিজের উপর সন্দেহ করতে বাধ্য করে। সে সামনে থাকা ব্যক্তিকে বেশি শক্তি দিয়ে দেয়। এখন সে চায় তুমি মেনে নাও, হয়তো আমি একটু বেশি করেছিলাম। আর যদি তুমি এটা মেনে নাও, তাহলে তার অহংকার শান্ত হয়, কারণ তখন দায়িত্ব সমান হয়ে যায় আর সে বাঁচে। কারণ এখানে সম্পর্ক বাঁচে না, প্যাটার্ন রিসেট হয়। যদি এখানে অহংকার বাঁচে, তাহলে আগেও তাই সাইকেল চালাবে। এই স্টেজে তোমার কাজ কি? না লড়াই, না বোঝানো, না প্রমাণ, শুধু একটা জিনিস, স্পষ্টতা কিন্তু কোমলতা ছাড়া। মানে তুমি শোনো, তর্ক করো না, যুক্তি দাও না, কিন্তু এক্ষুনি রাজিও হয়েও না। আর এই আচরণ ওকে সবচেয়ে বেশি অস্বস্তি দেয়, কারণ এখন ওকে লড়াই পাওয়া যাচ্ছে না, ওকে স্বীকৃতি পাওয়া যাচ্ছে না, বিনা খরচায় ক্ষমা পাওয়া যাচ্ছে না। যদি এই মানুষ এখন আবেগগতভাবে ম্যানিপুলেট না হয়, তাহলে মানে সত্যিই ও বদলে গেছে। আর এই উপলব্ধি অহংকারকে সবচেয়ে বেশি কাঁপায়। এখন ওর সামনে মাত্র দুটো অপশন বাকি থাকে: সত্য পরিবর্তন আনা, শেষ মুহূর্তে ম্যানিপুলেশন চালানো। আর বেশিরভাগ মানুষ দ্বিতীয় বিকল্পটাই বেছে নেয়। সে বলবে, আমার ভয় তোমাকে হারানোর, আমি তোমাকে আঘাত দিতে চাই না, আমি এখনও যত্ন করি। এসব কথা ইমোশনাল হলেও স্পষ্ট নয়। আর মনে রেখো, যত্ন যদি স্পষ্ট না হয়, তাহলে সেটা শুধু ভয়। যার সত্যিই তোমার দরকার সে ঝুঁকি নেয়, আর যে ঝুঁকি নেয় না সে শুধু নিজের আরাম ক্ষেত্র রক্ষা করে। কখনো মনে হয়েছে কেউ সবকিছু বলছে, কিন্তু সেই একটি কথা বলছে না যা আসলে গুরুত্বপূর্ণ? যদি হয়, তাহলে তুমি ঠিক এই পর্যায়েই আছো, যখন সে নিজেকে ঠিক প্রমাণ করতে করতে নিজের কাছে হারতে শুরু করে। এখন এখানে একটা অদ্ভুত ফেজ আসে। সে তোমাকে কনভিন্স করার চেষ্টা করছে না, আর সে নিজেকে কনভিন্স করার চেষ্টা করছে। আর এটাই তার সবচেয়ে বড় দুর্বলতা হয়ে দাঁড়ায়। এখন সে তার মাথায় বারবার এই বাক্যগুলো বলে, আমি তো এতটা খারাপ ছিলাম না, সবাই ভুল করে, যদি একটু অ্যাডজাস্ট করতাম তো সব ঠিক থাকতো। এই কথাগুলো তোমার জন্য নয়, এটা তার নিজের কনসিয়াসের জন্য। কারণ ভিতরে কোথাও সে জানে কিছু ভুল হয়েছিল, কিন্তু অহংকার কখনো সরাসরি মানে না। অহংকার সবসময় গল্প তৈরি করে, পরিবর্তিত হয়। এই পর্যায়ে সে মেমোরিগুলোও নিজের মতো করে পাল্টাতে শুরু করে। এখন তার নিজের ভালো কাজগুলো বেশি মনে পড়ে, নিজের ভুলগুলো ছোট মনে হয়, আর তোমার রিয়াকশনগুলো বড় মনে হতে থাকে। এটা ইচ্ছাকৃত নয়, এটা ইগোর একটা ডিফেন্স মেকানিজম। এখন সে বাইরে থেকে স্বাভাবিক দেখাবে, হাসবে, কাজে ব্যস্ত থাকবে, লোকজনের সাথে মিলবে, কিন্তু ভিতরে একটা প্রশ্ন ঘুরপাক খেতে থাকবে। যদি আমি সঠিক ছিলাম, তাহলে আমাকে এসব অনুভূত কেন হচ্ছে? আর এই প্রশ্নটাই ধীরে ধীরে ইগোকে খেয়ে ফেলে। এখন সে চায় তুমি কোনো রিয়াকশন দাও। কিভাবে? হঠাৎ করে কোনো প্রেক্ষাপট ছাড়া নিউট্রাল মেসেজ দিয়ে। হ্যালো, বা এমন কিছু যা পুরানো অনুভূতিগুলো জাগিয়ে তোলে, সেটা দেখতে চায়। তুমি এখনও সেইটাই নাকি? মানুষ মনে করে চলো কথা শুরু হলো, কিন্তু কথা শুরু হওয়া মানেই সেশন শুরু হয় না। ইচ্ছেটাই আসল ব্যাপার। আগে সেই ঠিক করতো কবে কথা হবে, এখন সে দেখে তুমি কতটা আগ্রহী কথা বলার জন্য। আর যদি আগ্রহ দেখাও, তার অহংকার আবার নিরাপদ হয়ে যায়। এটাই সবচেয়ে শক্তিশালী মুভ। স্বাভাবিক থাকা মানে দরকারি না হওয়া, না ঠান্ডা না বেশি উষ্ণ, ব্যালেন্স রাখা। এখন অহংকার একটা শেষ ভয় তৈরি করে। যদি এই মানুষ সত্যিই মানসিক দামে মুক্ত হয়ে যায়, তাহলে আমি অপ্রাসঙ্গিক হয়ে যাব। আর অহংকার অপ্রাসঙ্গিক হওয়া যেন মৃত্যুর মতো লাগে। কখনো সে নরম হবে, কখনো দূরত্ব বজায় রাখবে, কখনো যত্ন দেখাবে, আবার কখনো উপেক্ষা করবে। এটা কোনো বিভ্রান্তি নয়, এটা ভেতরের ধসে পড়া। যদি কেউ পরিষ্কার না হয়, সিদ্ধান্ত না নেয়, দিশা না দেয়, বুঝে নাও সে নিজেও ভেঙে পড়েছে। কিন্তু ভাঙা আর বদলানো আলাদা কথা। বদল তখনই হয় যখন মানুষ ঝুঁকি নিতে প্রস্তুত হয়। আর এখানে সে এখনও ঝুঁকি থেকে পালাচ্ছে। মানে বদল নয়, শুধু দেরি। তাকে বাঁচানোর চেষ্টা নয়, তার বিভ্রান্তি দূর করার চেষ্টা নয়, তার অপরাধবোধ কমানোর চেষ্টা না। কারণ এসব করার ফলে তুমি তার ইমোশনাল ক্রাচে পরিণত হয়ে যাও। যার সত্যিই তোমার দরকার আছে, সে নিজেকে ঠিক প্রমাণ করার চেষ্টা করে না, সে বদলায়। আর যে বদলাচ্ছে না, সে শুধু নিজেকে রক্ষা করছে। কখনো কি তুমি মনে করেছো কেউ অনেক কিছু বলছে, কিন্তু একটাও পদক্ষেপ এগোচ্ছে না? যদি হ্যাঁ, তাহলে তুমি ঠিক এই স্টেজে আছো। এখন পরের অংশটা আরও বেশি ইন্টেন্স, কারণ এখন ইগো প্রায় ভেঙে গেছে, অনুভূতিগুলো ভারী হয়ে গেছে। আর এখন বা তো সে সত্যিই এক ধাপ এগোবে, বা এক শেষ চাল খেলবে, যাতে সে নিজেকে বিজেতা মনে করাতে পারে। পার্ট 5, যখন সে বুঝতে পারবে, মনে হচ্ছে নিয়ন্ত্রণ হাতছাড়া হয়ে গেছে। এখন খেলা বাইরে নয়, এখন লড়াই তার ভেতরেই চলছে। পার্ট 4 পর্যন্ত সে নিজেকে ঠিক প্রমাণ করছিল। এখন পার্ট 5-এ সে এক জিনিস নিয়ে ভয় পেতে শুরু করেছে। এই মানুষটা আমার ছাড়াও ভালো আছে। আর এটাই ইগোর জন্য সবচেয়ে বড় ধাক্কা।
এক অংশ বলে আমি ঠিক ছিলাম, আমি কিছু ভুল করিনি, যদি সামনেওয়ালা বুঝদার হতো। অন্য অংশ ধীরে ধীরে ফিসফিস করে, তাহলে এই দূরত্ব কেন প্রভাব ফেলছে? তাহলে এই অস্থিরতা কেন? তাহলে আমি কেন এর কথা মনে পড়ছি? এখান থেকেই সংঘাত শুরু। এখন সে গোপনে তোমাকে নজর দিতে শুরু করেছে। এখন সে তোমার কর্মকাণ্ড লক্ষ্য করে, তোমার টোনে পার্থক্য টের পায়, তোমার প্রতিক্রিয়া বিশ্লেষণ করে। কিন্তু সরাসরি কিছু বলবে না, কারণ সরাসরি কথা বলা মানে ইগোর পরাজয় মানা। আগে সে হালকাভাবেই ভেবেছিল, এখন বারবার চিন্তা করে, এটা এত শান্ত কিভাবে থাকতে পারে? আগে তো রিয়্যাক্ট করত, এখন কেন করে না? আর এই প্রশ্নগুলো তাকে শান্ত থাকতে দেয় না। যদি সত্যিই সে ইমোশনালি বদলে যায়, তাহলে আমি ফিরতে পারবো না। এই ভয়টা খুব নিঃশব্দ, কিন্তু অনেক ভারী। এখন ইগো, কথা বলে একটু অ্যাটেনশন দাও, একটু ওয়ার্ম হও, দেখি এখনও কন্ট্রোল আছে কিনা। তাই হঠাৎ সে মিষ্টি হয়ে যাবে, পুরনো কথাগুলো মনে করিয়ে দেবে বা অর্ধেক যত্ন দেখাবে। কিন্তু খেয়াল রাখো, এটা চেষ্টা না, এটা পরীক্ষা। মানুষ ভাবে হয়তো এখন বদলে গেছে, না, এটা পরিবর্তন নয়, এটা লস ভার্জন। যখন কারো কিছু দরকার নেই কিন্তু হারানোর ভয় থাকে, আর অহংকার লস একদম সহ্য করতে পারে না। এখন সে নিজের কাছে প্রশ্ন তোলে, যদি আমি এগিয়ে যাই আর প্রত্যাখ্যাত হই, যদি আমি চেষ্টা করি আর মান কমে যায়, যদি আমি মাথা নত করি আর সামনেরটা। সে স্ট্রং মনে হওয়ায় মাঝপথে আটকে থাকে। কখনো অনেক ইন্টারেস্টেড দেখাবে, কখনো হঠাৎ ঠান্ডা হয়ে যাবে, কখনো যত্নশীল, কখনো দূরত্ব বজায় রাখবে। এটা মুড সুইং নয়, এটা ভেতরের ধয়। যদি তুমি এই ফেজে ধৈর্য ধরো, নিয়মিত থাকো, মানসিকভাবে স্থির থাকো, তাহলে শক্তি চুপচাপ বদলে যায়। এখন তুমি অপেক্ষা করছো না, সে অপেক্ষা করছে। এখন অহংকার এক শেষ ট্রিক চালায়। হয়তো নিজেকে আনঅ্যাভেলেবল দেখালে সে প্রতিক্রিয়া দেখাবে, তাই এখন সে দেরি করবে, রিপ্লাই দেরিতে দেবে, ব্যস্ত দেখাবে। কিন্তু আসলে সে দেখছে তুমি বিরক্ত হয়েছ কিনা। না না, যদি তুমি ডিস্টার্ব না হও, তাহলে ওর মাথায় একটা লাইন ক্লিয়ার হয়ে যায়, এটা এখন আমার কন্ট্রোলে নেই। আর এই রিয়েলাইজেশন ইগো ভেঙে দেয়। একটা রাস্তা যেখানে ইগো হারে আর মানুষ রিস্ক নিয়ে সামনে এগোয়, আরেকটা রাস্তা যেখানে ইগো জিতে আর মানুষ নিজেকে বাঁচানোর জন্য এক শেষ ইমোশনাল মুভ করে। এখনও নিজেই জানে না কোন রাস্তা বেছে নেবে। তোমার জন্য সবচেয়ে জরুরি কথা এই ফেজে, কনভিন্স করো না, চাপ দিও না, এক্সপ্লেন করো না। কারণ যিনি এক্সপ্লেন করেন তিনি নিচে নেমে যান, আর যারা গ্রাউন্ডেড থাকে তারা উপরে উঠে যায়। যে মানুষ তোমার মূল্য ঠিকমতো বুঝতে পারে, সে শুধু অনুভবই করে না, বাঁক নিতে ভয়ও পায়, আর সেই ভয়ই ঠিক করে দেয় পরবর্তী ঘটনা কি হবে। কখনো কি কেউ তোমাকে এভাবে ভালোবেসেছে কিন্তু তোমাকে পেতে কোনো রিয়েল ঝুঁকি নেয়নি? যদি হ্যাঁ হয়, তাহলে তুমি এখনও সেই স্টেজেই আছো। এখন পরের অংশ অনেক বেশি ইন্টেন্স হবে, কারণ এখন অহংকার কাঁপছে, অনুভূতিগুলো ভারী। আর এখন পরের পদক্ষেপ হয় সত্যিকারের হবে, নয়তো সবচেয়ে বড় একটা মায়া। যদি এগিয়ে যেতে হয়, যখন অহংকার চুপচাপ হারতে শুরু করে কিন্তু মেনে নিতে ভয় পায়। এখন একটা অদ্ভুত পরিস্থিতি তৈরি হয়ে গেছে। সে দেখাতে চায় যে তাকে কিচ্ছু যায় আসে না, কিন্তু তার মন সব সময় একই জায়গায় আটকে থাকে। বাইরে থেকে কাজ করছে, ভিতর থেকে বিক্ষুব্ধ। এখন সে তার স্মৃতিগুলোকে আবার লেখার চেষ্টা করে, নিজেকে বোঝানোর চেষ্টা করে, হয়তো এতটা বিশেষ কিছু ছিল না, আমি বেশি জড়িয়ে পড়েছিলাম, আমি চাইলে অনেক আগেই এগিয়ে যেতে পারতাম। কিন্তু সত্য হলো, যদি সে সত্যিই এগিয়ে যেত, তাহলে এটা জাস্টিফাই করতে হতো না। এখন সে নতুন মানুষদের সাথে তুলনা করে, পুরনো মুহূর্তগুলোকে নতুন অভিজ্ঞতায় বদলানোর চেষ্টা করে, কিন্তু প্রতিটা তুলনার পর একই অনুভূতি আসে, কিছু একটা মিসিং। আর এই মিসিং জিনিসটা ইগো থেকে না, ফিলিং থেকে জড়িত। এখান থেকেই ফ্রাস্ট্রেশন শুরু হয়। যদি এটা সত্যিই চলে যায়, তাহলে হয়তো এখন এটা আমাকে দরকারই মনে করবে না। যদি এটা কারো অন্যের সাথে ঠিক একই রকম হয়, এই প্রশ্নগুলো তাকে দুর্বল করে না, এটা তাকে আনস্টেবল করে তোলে। এখন সে সঠিকভাবে নিজের ভ্যালু প্রমাণ করতে চায়, নিজেকে ডিজায়ারেবল দেখাতে চায়। তাই এখন সে অ্যাটেনশন নেওয়ার চেষ্টা করে, কখনো জেলেসি তৈরি করে, কখনো নিজেকে রেয়ার দেখায়। কিন্তু খেয়াল রাখতে হবে, এটা কনফিডেন্স না, এটা ফিয়ার ম্যানেজমেন্ট। এখন তার মেসেজগুলো বদলে যায়। এখন তার কথা অস্পষ্ট হয়, অর্ধেক খোলা থাকে, যেন সামনে বসা মানুষ নিজেই অনুমান করে। কেন? কারণ স্পষ্ট বলা মানে ঝুঁকি নেওয়া, আর অহংকার সেই ঝুঁকি নিতে পারে না। এখন সে চায় তুমি অনুভব করো, কিন্তু নিজেকে দায়ী রাখতে চায় না। তাই সে ইমোশনাল হিন্টস দেবে, কিন্তু পরিষ্কার উদ্দেশ্য দেবে না। এটা একটা ঝামেলার ধাপ। মানুষ ভাবে কমপক্ষে চেষ্টা তো করছে, না, চেষ্টা তখনই হয় যখন সামনে বসা মানুষ ভয়ের মাঝেও এগিয়ে যায়। এখানে সে শুধু আবার নিয়ন্ত্রণ নিতে চায়। আমি চলে গেলে কি সে আমাকে থামাবে? আর এই প্রশ্ন তার কাজকর্ম ঠিক করে। বেশি বোঝাতে গিয়ে, হ্যাঁ, বেশি জাস্টিফাই করো, বেশি অ্যাডজাস্ট করো, তখন ইগো জিতে যায়। সে ভাবে এখনও আমার কন্ট্রোল আছে। কাজ যখন স্টেডি আর কনসিস্টেন্ট হয়, তখন ইগো একটা ধাক্কা খায়। সে ভাবতে থাকে কিছু বদলাচ্ছে, আর সেই চিন্তাই তাকে অস্থির করে দেয়। এখন ভিতরে একটা ডায়লগ চলে, ইগো যেন ঝুঁকো না, কন্ট্রোল হারাবে। ফিলিংস আসছে, কিন্তু এগুলো যাচ্ছে, আর এই লড়াই তাকে ক্লান্ত করে দেয়। এখন সে নিজেকে বলে, টাইমিং ঠিক নেই, পরিস্থিতি আলাদা, এখন ঠিক সময় নয়। এটা কোনো এক্সকিউজ নয়, এটা পালানোর রাস্তা।
এখন সে একটা পয়েন্টে এসে পৌঁছায় যেখানে তাকে একটা সিদ্ধান্ত নিতে হয়। বা তো অহংকার ভেঙে স্পষ্ট হয়ে সামনে এগোবে, বা তো অহংকার ধরে রেখে পরিস্থিতিকে আরও জটিল করে রাখবে। এখান থেকেই পরবর্তী পথ নির্ধারণ হয়। যেই মানুষ সত্যি আপনার মূল্য বুঝতে পারে সে বিভ্রান্তিতে থাকে না। বিভ্রান্তি তখন হয় যখন সে আপনাকে চায় কিন্তু নিজের ইমেজকে বেশি গুরুত্ব দেয়। এখন আপনার নীরবতা শাস্তি নয়, কৌশল নয়, বরং একটা আয়না হয়ে দাঁড়ায় যেখানে সে নিজেকে দেখে। এখন যা হবে তা অভিনয় হবে না, হয় সত্যিকারের উদ্দেশ্য প্রকাশ পাবে বা স্থায়ীভাবে সরে যাবে। মাঝপথে কোনো বিকল্প নেই। যদি কেউ আপনাকে হারানোর ভয় পায় কিন্তু আপনাকে যদি ঝুঁকি না নেয়, সেটা শুধু তোমাকে না, নিজের অহংকারকেই বাঁচাচ্ছে। আজ যদি সে সামনে এসে বলে আমার সময় দরকার, তাহলে কি সত্যি সে সময় চাইছে নাকি শুধু সিদ্ধান্ত নেওয়া টালাচ্ছে? এখন গল্প সেই মোড়ে এসে দাঁড়িয়েছে যেখানে পরের পদক্ষেপ সবকিছু স্পষ্ট করে দেবে। এখন কথা কম হবে, কাজগুলো সিদ্ধান্তমূলক হবে, আর তখনই বোঝা যাবে এটা সম্পর্ক ছিল নাকি শুধু নিয়ন্ত্রণ। যদি প্রস্তুত হও তাহলে পরের অংশ আরও বেশি কাঁচা এবং সরল হবে। ষষ্ঠ অংশে সে বুঝতে শুরু করবে যে এখন বিষয়টা তার হাত থেকে বেরিয়ে যেতে পারে, সব কিছু স্পষ্ট দেখতে শুরু করবে। এখন সেই পর্যায়ে শেষ হয়ে গেছে যেখানে সে কেবল অনুমান করছিল, এখন ওর কাছে সেটা অনুভব হতে শুরু করলো। আর এই অনুভূতি আর স্বস্তিদায়ক নয়, এখন ওর উৎকণ্ঠা আলাদা রকমের। এটা সেই উৎকণ্ঠা নয় যা ব্রেকআপের ঠিক পরেই আসে, এটা আরও গভীর, কারণ এখন সামনেওয়ালা কাঁদছে না, প্রশ্ন করছে না, অভিযোগও করে না, শুধু নিজের জগতে মগ্ন হয়ে আছে। এখানেই ইগো সবচেয়ে বড় আঘাত পায়, কারণ ইগো একটাই জিনিস সহ্য করতে পারে না, সেটা হলো গুরুত্বহীনতা। এখনও লক্ষ্য করে মেসেজের টোন বদলে গেছে, পাওয়া যাওয়া কমে গেছে, আবেগঘন নির্ভরতা চলে গেছে, আর সবচেয়ে বিপজ্জনক জিনিস, এখন সামনেওয়ালা এক্সপ্লেইন করে না। এক্সপ্লেইন করা মানে ছিল আমাকে বুঝো, আমাকে ছেড়ে যেও না। এক্সপ্লেন না করা মানে সে ঠিক আছেই, আর এটাই ইগো ভাঙে। এখন তার ভিতরে একটা ভয় আসে যা সে কারো সাথে শেয়ার করে না। যদি সত্যি সে মুভ অন করে যায় তাহলে ওর আচরণ বদলে যায়, কিন্তু খেয়াল করো এসব আচরণ ভালোবাসা থেকে আসে না, এগুলো আসে প্যানিক থেকে। হঠাৎ জিজ্ঞেস করতে শুরু করে তুমি কি করছো, তোমার রুটিনে আগ্রহ দেখাতে শুরু করে, তোমার লাইফের ফাঁক ফোকর খুঁজতে থাকে। কেন? কারণ এখনও কন্ট্রোল, ও আবার ফিরে আসতে চায়, কিন্তু কিভাবে কন্ট্রোল করবে সেটা সে বুঝতে পারে না। কারণ আগে তুমি সহজে রিয়্যাক্ট করতে, এখন করো না। এখনও টেস্টিং মোডে চলে যায়, ছোট ছোট কাজ করে, কখনো মিষ্টি হয়, কখনো দূরে চলে যায়, কখনো আবেগপ্রবণ হয়, কখনো ঠান্ডা হয়ে যায়। এটা কোনো কনফিউশন না, এটা টেস্টিং প্যাটার্ন। সে দেখতে চায় এখনও কি এটা কম্পন করে নাকি, তখন ওর জবাব পাওয়া যায়। যদি না করো ওর প্যানিক লেভেল বাড়ে। এখন ইগো আর ফিলিংসের লড়াই খোলাখুলি সামনে আসে। ফিলিংস বলে এটা স্পেশাল ছিল, এটা হারানো ভুল হবে। ইগো বলে যদি আমি নত হই তাহলে আমার ভ্যালু শেষ হয়ে যাবে, আর এখানেই সে স্টাক হয়ে যায়। এখন সে ক্ল্যারিটি দেয় না, কারণ ক্ল্যারিটি দেওয়া মানে ঝুঁকি নেওয়া, আর ইগো ঝুঁকি নিতে চায় না। এখন সে অর্ধেক কানেকশনই ধরে রাখে, না পুরোপুরি ভিতরে না পুরোপুরি বাইরে। কেন? কারণ সে চায় তুমি পাওয়া যাও কিন্তু সে কমিটেড না হও। এখানেই সবচেয়ে বেশি মানুষ ভেঙে পড়ে, কারণ এই ফেজটা ইমোশনাল টর্চার। কিন্তু একটা সত্যি বুঝে নাও, যে মানুষ তোমাকে সত্যি সত্যি হারানোর ভয় পায় সে তোমাকে কনফিউজ করে না। কনফিউশন হয় তখন যখন মনোভাব স্পষ্ট থাকে না। এখন তার সবচেয়ে বড় ভয় হচ্ছে যদি এটা ওর সাথে ঠিক তেমনি মজবুত হয়ে গেল যেভাবে আমার সাথে ছিল। এই ভাবনা ওকে ভেতর থেকে খেয়ে ফেলছে, কিন্তু ও সরাসরি কিছু করে না। ও অসাম্প্রদায়িক পথে যায়। এখনও সোশ্যাল মিডিয়ায় নিজের উপস্থিতি দেখায়, নিজেরকে খুশি দেখানোর চেষ্টা করে, কখনো কখনো ঈর্ষা জাগানোর চেষ্টা করে, কিন্তু এগুলো সব নাটকীয়তা। আসল অবস্থা তখনই দেখা যায় যখন ও একা থাকে। তখনও নিজের অহংকারকে প্রশ্ন করে, আমি কি ভুল ছিলাম? আমি কি এটা হালকাভাবে নিয়েছে? আমি কি অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে গেছি? আর অহংকার এই প্রশ্নগুলো পছন্দ করে না, তাই অহংকার শেষবারের মতো চলেই যাচ্ছে। সে নিজেকে বোঝায় যদি এটা সত্যিই আমার জন্য গুরুত্বপূর্ণ হতো তাহলে সে নিজেই আসত। এই বাক্যটা ইগোর একটা অস্ত্র, কিন্তু এটা তাকে ভেতর থেকে কষ্ট দেয়, কারণ যদি তুমি না আসো তাহলে তার সারা চিন্তাধারা ভেঙে পড়ে। এখন সে অপেক্ষা করে, আর অপেক্ষা ইগোকে সবচেয়ে বেশি ভাঙে। এখন তুমি যদি শান্ত থাকো, ধারাবাহিক থাকো, মাটির সঙ্গে ডুবে থাকো, তাহলে একটা জিনিস স্পষ্ট হয়ে ওঠে, এখন খেলা তোমার হাতে নেই, কিন্তু তার ইগোর হাত থেকে বেরিয়ে গেছে। ইগো তখনই শক্তিশালী লাগে যতক্ষণ সে মনে করে সামনেওয়ালা ঠিক তাই দাঁড়িয়ে আছে। যেদিন ওর মনে হবে সামনে যে এগোচ্ছে, তখন ইগো ডিফেন্সিভ হয়ে যায়। এখন পরের কি হবে সেটা ইগো ঠিক করবে না। এখন বা তো ভাই জিতে যাবে বা অনুভূতিগুলো জিতে যাবে, কিন্তু এই সিদ্ধান্ত কোনোভাবেই হালকা হবে না। যদি তুমি এখান পর্যন্ত শুনতে পেরেছ তাহলে মানে এই ভিডিও শুধু কানে আটকে থাকেনি, কোথাও ভেতরে ঢুকে আটকে গেছে। কারণ এখানে যা কথা বলা হয়েছে সেটা কোনো বইয়ের লাইনের মতো নয়। এগুলোই তো সেই পরিস্থিতি যেগুলো তুমি প্রতিদিন পার হও কিন্তু বলে উঠতে পারো না। কখনো কখনো কোনো ভিডিওর কাজ সমাধান দেওয়া নয়, শুধু এটুকু করলেই যথেষ্ট যে মানুষ নিজের সাথে মিথ্যা বলা বন্ধ করে দেয়।
যদি আজকে শুনতে শুনতে আপনি আপনার কোনো সিদ্ধান্ত আবার ভাবছেন, তাহলে এই ভিডিওটা তার কাজ করে ফেলেছে। আর যদি এখনও মনের মধ্যে কোনো প্রশ্ন আটকে থাকে, কোনো পরিস্থিতি, কোনো বিভ্রান্তি বা এমন কোনো মোড় যেখানে বুঝতে পারছেন না পরের পদক্ষেপ কি হবে, তাহলে সেটা নিজের মধ্যে চাপিয়ে রাখবেন না। এখানে লিখে ফেলুন, হয়তো আমি উত্তর দেব, হয়তো কেউ পড়ে বলবে আমার সাথেও একই ঘটনা ঘটেছে। আর কখনো কখনো এই অনুভূতিটাই যথেষ্ট যে আপনি একা নন। যদি এই কথাগুলো আপনাকে সত্যি মনে হয়, তাহলে বুঝবেন এই চ্যানেল এটা নয়, এই চিন্তাধারাটাই বেছে নিয়েছেন। আর যদি আগেও যদি এমন কর্কশ, পরিষ্কার আর মিশ্রণহীন কথা শুনতে চাও, তো জানো তো কি করতে হবে এখানে। বাকিটা যা ছিল সব ভিডিওতেই বলা হয়ে গেছে। হ্যাঁ।